জি, আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমি ডাক্তার মোহাম্মদ সুজন শরীফ। আ আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আমরা লাইভে এসেছি সেটা হচ্ছে নিউরো ইমেজিং ফর বিগিনার্স। এটা গতকালকে লাইভে আসার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত আমাদের কিছু সমস্যার কারণে আমরা এটা আসতে পারিনি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে এই লাইভের মাধ্যমে আমরা চেষ্টা করব যে আমাদের প্রাত্যহিক জীবনে প্র্যাকটিসিং লাইফে যে সিটি স্ক্যান এবং এমআরআই রিলেটেড যে বিষয়গুলো রোগীরা আমাদেরকে সবসময় আমাদের সামনে নিয়ে আসেন, সো ওইগুলো আমরা যাতে সুন্দরভাবে ইভালুয়েট করতে পারি এবং পেশেন্টের ভালোভাবে কাউন্সিলিং করতে পারি এবং যেখানে প্রপার রেফারেল দরকার আমরা প্রপার রেফারেল যাতে করতে পারি। সো এই বিষয়গুলোকে সামনে রেখেই আজকের আমাদের এই নিউরো ইমেজিং ফর বিগিনার্স এটা আমরা শুরু করতে যাচ্ছি। আর আমি প্রথমেই ধন্যবাদ জানিয়ে নিচ্ছি যে বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে যারা এই এমসিজিপি কোর্স পরিচালনা করছেন তাদেরকে আমাকে এখানে ইনভাইটেশন করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তো আসুন আমরা শুরু করি আমাদের সেই সেশন। আপনাদের হচ্ছে যে বিষয়গুলো প্রশ্ন থাকবে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব যে আপনাদের এই সেশনের মাঝখানেই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলোর আনসার দেওয়ার জন্য। সো ইট উইল বি এ ইন্টারেক্টিভ সেশন আই থিঙ্ক। So this is a session of neuroimaging. ওকে, নিউরো ইমেজিংটা আমাদেরকে কেন শিখতে হবে এবং এটার সাথে আমাদের কোন কোন বিষয় এবং কোন কোন স্পেশালিটি রিলেটেড এই বিষয়টা আমরা এখন আপনাদেরকে উল্লেখ করব। আপনি দেখতে পাচ্ছেন যে নিউরো ইমেজিং ইজ ইন্টারমিংলি রিলেটেড উইথ দি নিউরোলজি ফার্স্ট অ্যান্ড নিউরো অ্যানাটমি, নিউরো সার্জারি, সাইকিয়াট্রি অ্যান্ড হেড নেক সার্জারি। সো অল দ্য থিংস আর রিলেটেড উইথ দি নিউরো ইমেজিং। আপনি যদি এই সব ফ্যাকাল্টির পেশেন্টদেরকে ভালো করে ইভালুয়েট করতে চান, ভালো করে চিকিৎসা দিতে চান, তাহলে আপনাদের নিউরো ইমেজিংটা খুব ভালো করে জানতে হবে। তো আসুন নিউরো ইমেজিং এ সরাসরি যাওয়ার আগে আমরা চেষ্টা করব যে নিউরো অ্যানাটমির খুব ব্রিফ, মানে খুব মিনিমাম যে নিউরো অ্যানাটমি আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে এটা আমাদের একটা ব্রেইনের একটা স্কেমেটিক নিটারের ছবি। দেখেন, দিস ইজ দি ফ্রন্টাল লোব, দিস ইজ আওয়ার সেন্ট্রাল সালকাস। আপনারা যদি দেখেন, আমরা সেন্ট্রাল সালকাসটা পড়েছিলাম ছোটবেলায় ফার্স্ট ইয়ারে। এই সেন্ট্রাল সালকাসটা মূলত ফ্রন্টাল লোব এবং প্যারাইটাল লোব এই দুইটার মধ্যে ডিভাইডেশনটা করে। আর দিস ইজ দ্য ল্যাটারাল সালকাস। ল্যাটারাল সালকাসের আমরা আরেকটা নাম বলি যে সিলভিয়ান ফিশার। সিলভিয়ান ফিশার। সো if it is the left cerebral hemisphere, then these area, the pars orbitalis, pars triangularis and pars opercularis, these area actually the Broca's area, our primary motor speech area. আমরা এই এরিয়াটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু একজন মানুষ কথা বলতে পারবে না। সো ইটস এ very important eloquent area of the brain, and this is the Sylvian fissure and this is the temporal lobe. Okay, and behind this central sulcus, this is the parietal lobe and this is our occipital lobe. So this is the superolateral surface anatomy of the cerebral hemisphere. Now here you can see the opening of the Sylvian fissure or lateral sulcus, and you can well appreciate the another lobe, the insular lobe. This is the insular lobe, and this is part of the processing of memory, and this is a very vital area for producing the complex partial seizure. And this is another view of the medial surface of the cerebral hemisphere along with the skull and scalp. And here we can see an important structure like corpus callosum. This is a typical medial surface. So you see the corpus callosum, and this is the fornix, this is the lateral ventricle, this is the foramen of Monro, this is the
third ventricle. This is the hypothalamic sulcus. This is the hypothalamus, and this is the thalamus, and this is the interthalamic adhesion. And this is a structure of thalachoroidy or choroid plexus of the third ventricle. From here, the CSF is produced. Okay, and this is the cerebral aqueduct in between the tectum and frontal aspect of the midbrain. And you all know about the third section of the midbrain. There is tectum, tegmentum, and tapetum. And in front and through the tapetum, the crus cerebri or cerebral peduncle is goes like through this the superior to inferior direction, and behind the tegmentum, here we can see the cerebral aqueduct. So CSF produce within the lateral ventricle, then it goes through the foramen of Monro, then through the cerebral aqueduct or aqueduct of Sylvius. Here the now CSF come into the fourth ventricle. This is the roof of the fourth ventricle. This is the floor of the fourth ventricle. And from fourth ventricle, through the foramen of Magendie and through the foramen of Luschka, the CSF come through the subarachnoid space. And after coming into the subarachnoid space, it is reabsorbed again into the our dural venous sinus. This blue area, this is the superior sagittal sinus, and this is the straight sinus, confluence of sinus, and lot of dural venous sinuses are there. So CSF is reabsorbed through the dural venous sinus, okay, and through the central canal, and this is the central canal. Through the central canal, CSF come into the spinal canal, spinal central canal of the spinal cord. So CSF lies within the spinal cord in central canal, and outside the spinal cord in the subarachnoid space of the spinal cord. So all the brain matter and spinal cord, it is very much suspended with the within the CSF. So brain become lighter. Okay, and it has enormous importance regarding the supply of the nutrition, glucose and proteins and others important vitamins and minerals for the brain. Okay, now we will describe some important structure of the base of the skull, and this is the sphenoid air sinus, and this is the our master gland, the pituitary gland. Here you can see the anteropituitary, this is the posteropituitary, this is the pituitary stalk, this is the optic this is the lamina terminalis, optic chiasm, and mammillary body. And here the floor of the third ventricle. Floor of the third ventricle is a very important structure for us. And behind this is the suprasellar arachnoid space, and this is the mammillary body. It is related with the peptide circuit, and it is important for our memory circuit. And this is the medial surface, the cingulate gyrus. This is also an important structure of the peptide circuit, and this is the medial frontal gyrus. And this is the paracentral lobule. Paracentral lobule is liable for our micturition and defecation higher center. Okay, and this is the precuneus, this is the cuneus, and this is the lingual gyrus. You see, it is a tongue-like structure, the lingual gyrus. Okay, and this is the calcarine sulcus. Here, the parallel portion of the calcarine sulcus, it is the primary visual area. So this is a very vital area for our vision. Okay, now we can see the some deeper structure of the thalamus. You see the thalamus, the mammillary body. This is our mammillothalamic tract. You see the mammillothalamic tract. From the mammillary body, it goes to the anterior nucleus of the thalamus, and this is our fornix.
So fornix, it's again come from the hippocampus, fimbria, and fornix, and then it comes to the mammillary body, and it comes to the enteronucleus of the thalamus, and again it goes to the cingulate gyrus, and from the cingulate gyrus it comes to the again the hippocampal formation. So this is a well-known circuit of the Pepet's. In the 1937, Sir Pepet's produces this invented this circuit. This circuit is actually liable for our memory. If any structure of this area is hampered, then our memory will be severely disturbed. And this is actually the inferior surface of our brain. You can see the inferior surface of the frontal lobe, temporal lobe, occipital lobe, some parts of the brain. Here you can see the optic nerve, optic chiasm, optic tract, pituitary glands, and this is the tuber cinereum in the midline structure, and this is the mammillary body. Here you can see the anterior perforating substance, and this is anterior perforating substance, and this is the posterior perforating substance. This perforating substance actually the area where our perforating artery enter into the deeper structure of the brain, like caudate nucleus, lentiform nucleus, internal capsule, thalamus. These are our deeper structure of the brain, and this is the core of the brain. Okay, and here you can see the relationship with the blood vessel and the brain. And you can see the internal carotid artery. This is the anterocerebral artery just above the optic nerve, and this is the medial cerebral artery. It goes to the lateral aspects of the brain, and anterocerebral artery, it goes anteriorly and medially, and this is the anterocommunicating artery. Anterocommunicating artery, and this is the posterocommunicating artery. It communicate with the posterocerebral artery, and this is the top of the basilar artery. So this is posterocerebral, posterocommunicating, internal carotid, anterocerebral, anterocommunicating. So these circle is the circle of Willis. The circle of Willis is very essential for us in terms of cross circulation. If the right sided anterocerebral artery is blocked somehow, then our brain will be perfused from the left sided anterocerebral artery through the anterocommunicating artery, and through the posterocommunicating artery, basilar artery, and the right PCA, and the right posterocommunicating artery, and the right medial cerebral artery. So this is actually a circuit for our cross circulation, and this is very vital. So if there is any anterocerebral artery or any posterior communicating artery is hypoplastic or agenesis, or there is any thrombosis occur, then there will be cross circulation established. Okay, and this is the basilar artery, this is the pontine artery, this is the superior cerebellar artery, and in between the PCA and SCA, this is the oculomotor nerve. This is the third nerve, this is important nerve, and this is the olfactory nerve. So this is the olfactory tract, olfactory stria, lateral olfactory stria, and medial olfactory stria. And this is the pericallosal artery, and this is again the mammillary body. This is the oculomotor nerve, and this is the trigeminal nerve. Okay, trigeminal nerve. And this is the lower cranial nerves, and this is the vertebral artery. This is the anterospinal artery. Anterospinal artery, the both sided vertebral artery reinforce one anterospinal artery, and this is the uh, pica. The pica. This is the posterior inferior cerebellar artery, and this is the ica, anterior inferior cerebellar artery. So regarding the cerebellar artery, there are actually the two cerebellar arteries: superior cerebellar artery and inferior cerebellar artery. And inferior cerebellar artery again divided into two parts. This is the anterior inferior cerebellar artery, and this is the posterior inferior cerebellar artery. Okay,
So this is actually the lenticulostriate artery. Here you can see some perforating. These are actually the perforating artery. So perforating arteries are you can see the well appreciated the anterior perforating substance. So these from through the anterior perforating substance, the lenticulostriate artery run through the core of the brain. Okay. So you just recapitulate the anatomy by yourself so that you can understand the next of the part of the presentation. So this is very important, the anatomy. So if you have any question, I can answer. I will try my best so that neuroanatomy is very essential to understand the neuroimaging. So have you any question from audience? Okay, so then we will go further. Now the our anatomy part is completed. Here now we will go through the CT scan. So what is CT scan? Actually, CT scan is the you see the CT scan actually the computed tomography. It's actually the radiation. আমরা যে এক্স-রে করি সেই এক্স-রে এর একটা ফর্মেটই হচ্ছে আসলে আমাদের সিটি স্ক্যান, বাট ইট ইজ কম্পিউটেড। এটা যে রেডিয়েশনটা আসে সেই রেডিয়েশনের যে ফিল্মটা এটাকে টেক আপ করা হয় by the detector, detector, image detector. That image detector, it is connected with the computer monitor, and then a computer monitor accumulate the whole picture, and then we found the CT scan film. It is very brief, but the whole mechanism is very elaborative. আমি আপনাদের ওই ইলাবোরেশনে যাব না, আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম। তো ইটস এ রেডিয়েশন। সো আসেন আমরা এখন দেখার চেষ্টা করব যে সিটি স্ক্যানের আমাদের অ্যাডভান্টেজ কি এন্ড ডিসঅ্যাডভান্টেজ কি। অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা কুইক প্রসিডিওর, খুব দ্রুত আপনি 5-7 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। অ্যাভেলেবল বাংলাদেশের সব জেলা শহরেই এখন মোটামুটি সিটি স্ক্যান আছে। এটা চিপার, আপনার অল্প চিপার আসলে সেই রকম কোনো জায়গায় 2000, 2500, 3000, কিছু কিছু সিটি স্ক্যান যেমন অ্যাবডোমিনাল সিটি স্ক্যান ইভেন 8000, 10,000 টাকা পর্যন্ত লাগে। এটা আবার সেন্টার সেন্টার ভ্যারি করে। সো বাট ইট ইজ চিপার দেন এমআরআই and very specific for bony abnormalities. This is very important. আমরা যদি বোনস ভালো করে দেখতে চাই, আমরা যদি একিউট হিমোরেজটা আমরা ভালো করে যদি দেখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে প্রথমে সিটি স্ক্যানে যেতে হবে। সেই জন্য এবং স্ট্রোকের ক্ষেত্রে ইফ ইট ইজ দ্য ইসকেমিক স্ট্রোক অর হিমোরেজিক স্ট্রোক, দেন উইল চুজ সিটি স্ক্যান ফার্স্ট, নট এমআরআই। এটা আপনাদের একটু মনে রাখা দরকার। এরপর আসা হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রেডিয়েশন। যেহেতু এটা রেডিয়েশন রিলেটেড নেক্রোসিস হতে পারে, রেডিয়েশন রিলেটেড আমরা জানি অনেক ধরনের কমপ্লিকেশন আছে, মেলিগনেসি হতে পারে, স্কিন নেক্রোসিস হতে পারে, বাট এটা কিন্তু সেই মাত্রায় কিন্তু অত বেশি রেডিয়েশন করে না যেটা আমাদের রেডিও থেরাপিতে করে। আপনারা জানেন যে রেডিও থেরাপিরও অনেক ধরনের কিন্তু কমপ্লিকেশন আছে। সো সিটি স্ক্যানের এটা মাল্টিপল এক্সপোজারে গেলে এটা একটা ব্যাড সাইড ইফেক্ট আছে, বাট সিঙ্গেল এক্সপোজার বা 2 টাইম 3 টাইম এক্সপোজারে অত বেশি এটা হ্যাম্পার করে না। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইন কেস অফ দ্য চাইল্ড, ইন কেস অফ দি বেবি, সেখানে আমাদের মাল্টিপল রেডিয়েশন কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্টে হ্যাম্পার করতে পারে। ওকে, এবার আসেন আরো কত জায়গায় কিছু ডিসঅ্যাডভান্টেজ, যেমন পোস্টোর ফোসা এবং স্পাইনাল ক্যানেলে আমরা যদি ভালো দেখতে চাই তাহলে কিন্তু সিটি স্ক্যানে আমরা ভালো দেখতে পাবো না, তখন কিন্তু আমরা এমআরআই করি। বাট আমি আবার বলছি, ইফ ইট ইজ এ বনি লিশন, ইফ ইট ইজ একিউট হিমোরেজ অর একিউট ইসকেমিক স্ট্রোক, দেন সিটি স্ক্যান ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইমেজিং for first line test, and resolution poor than MRI obviously.
আমরা সফট টিস্যু ভালো বুঝতে পারবো এমআরআই, আর আমরা যদি হার্ড টিস্যু আমরা ভালো বুঝতে চাই তাহলে আমাদের সিটি স্ক্যান লাগবে। আনএবল টু ডিটেক্ট দ্য ওল্ড হিমোরেজ, ওল্ড হিমোরেজ আমরা যদি দেখতে চাই তাহলে এগেইন দ্য এমআরআই ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। সো হিয়ার ইউ ক্যান সি দ্য হাইপারডেন্স, একটা ব্রাইট একটা এরিয়া আমরা দেখতে পাচ্ছি সাদা অন দ্য লেফট capsuloganglionic and basal ganglia region and thalamic region. So it's a typical acute hemorrhagic stroke located in the left capsuloganglionic thalamic area, and the midline shifting is there. You see the septum pellucidum is shifted towards the right side, and ventricle is pushed on the left lateral ventricle. Ventricle is to some extent it is compressed, and there is some edema, the hypodensity around the hematoma, there is some hypodensity. So আমরা এই যে ডেসক্রিপশন গুলো বলছি দেখেন এটা একটা প্যাটার্নে বলছি, সো এই প্যাটার্ন আমাদেরকে রপ্ত করতে হবে। প্যাটার্নটা হচ্ছে কি, দিস ইজ দ্য ব্রেইন, ব্রেইন আমাদের ব্রেইনকে আমরা বলবো যে আইসোডেন্স, আর এই যে যে সাদা যে জায়গাটা আমরা দেখছি দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্কাল, স্কালকে আমরা বলবো হাইপারডেন্স, আর এই যে আমরা সিএসএফ দেখছি ভেন্ট্রিকলের মধ্যে ইট ইজ হাইপোডেন্স। সো ওয়াটার এয়ার এগুলো আমাদের থাকবে হাইপোডেন্স, ব্রেইনটা থাকবে হচ্ছে আমাদের আইসোডেন্স, আর আমাদের বোনসটা থাকবে হচ্ছে হাইপার ডেন্স। সো আপনি যখন বলবেন ডেসক্রাইব করবেন সিটি স্ক্যান তখন আপনি এইভাবে ডেসক্রাইব করবেন, দেয়ার ইজ এ হাইপার ডেন্স well circumscribed area located in the left capsulogangliothalamic region, and there is midline shifting is there, and it is measuring about approximately, এটা মেজারিং জন্য একটা আসলে স্কেল থাকে এখানে, আমরা ধরেন অ্যাপ্রক্সিমেটলি বলি anteroposteriorly it is about 7 or 8 centimeter, transverse diameter is 5 centimeter, এন্ড আমরা ডেপথটা আসলে বুঝতে পারি একটা করোনাল সেকশন যদি আমাদের থাকে, এটা অ্যাক্সিয়াল সেকশন, করোনালে আমরা ডেপথটা বুঝতে পারবো, অথবা আমাদের অ্যাক্সিয়ালে আমরা কতগুলো কাটে পেলাম সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে এটার ডেপথটা কত। এবং এই যে অ্যান্টেরোপোস্টেরিয়র, ট্রান্সভার্স এবং ডেপথ এই তিনটার উপরে বেস করে আমাদের যে ছোটবেলার যে একটা ঘনকের সূত্র ছিল পাই বাই 6 এবিসি, যেটা দিয়ে একটা ঘনকের আমরা আয়তন ভলিউম আমরা মেজার করতে পারতাম, সেই ভলিউমটা আমরা কিন্তু মেজার করতে পারবো, এবং হিমাটোমার এই ভলিউমের উপর ডিপেন্ড করবে আমাদের ট্রিটমেন্ট অপশন, আমরা কি তাকে মেডিকেল ট্রিটমেন্টে যাব নাকি সার্জিক্যাল ট্রিটমেন্টে যাব। সো আমরা বেসিক সিটি স্ক্যান আপনারা দেখেন, আমরা একটা উদাহরণের মাধ্যমে কিছু শিখলাম, তারপর আপনি বেসিকটা দেখেন যে সিএসএফ ইট ইজ হাইপোডেন্স, ব্রেইন ইজ আইসোডেন্স, and bone is hyperdense, and air is again the hypodense. Okay, and air is more hypodense than CSF hypodensity, and edema fluid is also hypodense. আপনাকে যদি আমি এই ছবিটা দেখাই, এখানে দেখেন যে edema fluid is hypodense, it is black to some extent, but it is not that much hypodense of CSF. এখানে আমরা এখন আপনাদের দেখাবো যে কি কি জিনিস আমরা নরমালি হাইপারডেন্স পাবো আর কি কি জিনিস আমরা নরমালি হাইপোডেন্স পাবো ব্রেইনে, যাতে আমি কনফিউজ না করি। আমাকে নরমাল ফিজিওলজি অ্যানাটমি বুঝতে হবে, দেন আই ক্যান অ্যাপ্রিশিয়েট দ্য প্যাথোলজি। ওকে, হাইপারডেন্স নরমালি যেমন বোনস আমাদের হাইপারডেন্স থাকবে, এনি ক্যালসিফিকেশন আমাদের হাইপারডেন্স থাকবে, একিউট কোনো হিমোরেজ থাকলে আমাদের হাইপারডেন্স থাকবে, এবং কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল, হ্যাঁ আমরা সিটি স্ক্যানে কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল ইউজ করি হচ্ছে কি iopamirol. Iopamirol is the contrast material in CT scan. Okay, in case of hypodense আমাদের নরমাল এয়ার কিন্তু হাইপোডেন্স থাকবে, সিএসএফ কিন্তু আমাদের হাইপোডেন্স থাকবে, ইনফার্ক্ট আমরা হাইপোডেন্স পাবো, আমাদের যদি কোনো ইক্সোল থাকে ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশন সেটাও কিন্তু আমরা হাইপোডেন্স দেখতে পাবো, এবং ওল্ড হিমোরেজ সেটাও কিন্তু আমরা আমাদের হাইপোডেন্স দেখতে পাবো। ওকে, এখন আসলে হচ্ছে যে নরমাল হাইপারডেন্স এরিয়া যেমন ক্যালসিফিকেশন কিছু কিছু জায়গায় যেমন ফক্স সেরিব্রি এটা কিন্তু আমাদের হাইপারডেন্স থাকবে, পাইনিয়াল গ্ল্যান্ড ক্যালসিফিকেশন, করোড প্লেক্সাস ক্যালসিফিকেশন, বেসাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন, these calcifications actually the normal, this is a normal calcification, this is not the pathological calcification. Okay,
ওকে, এখন আসেন হচ্ছে যে আহ, আমরা একটা ছবি দেখি। দিস ইজ দ্য নর্মাল পাইনিয়াল গ্ল্যান্ড ক্লাসিফিকেশন, দিস ইজ দ্য করয়েড প্লেক্সাস ক্লাসিফিকেশন, এন্ড দিস ইজ দ্য বেসাল গ্যাংলিয়া ক্লাসিফিকেশন। ওকে, এবার আসেন হচ্ছে যে উম, এখানে দেখেন, হ্যালো আই এম দ্য পাইনিয়াল গ্ল্যান্ড অলওয়েজ ইন দ্য মিড লাইন, অ্যান্ড উই আর দ্য করয়েড প্লেক্সাস দ্য প্যারামিডিয়ান লোকেশন, and this is again the choroid plexus classification, sorry, pineal classification, and this is the choroid plexus classification, and this is actually the atrium of the ventricle. This is the frontal horn of the ventricle. This is the foramen of Monro of the lateral ventricle. This is the head of the caudate nucleus, thalamus, and this is again the internal capsule, and this is the lentiform nucleus, medially globus pallidus, laterally putamen, and this is the insular cortex. Okay, and in CT scan there are some windows: the tissue window, the tissue window with contrast enhancement, in case of space occupying lesion like meningioma or some glioma, are contrast enhancing lesions. And this is the bony window. If there is any fracture occur, then we can well appreciate it by doing a bony window or bone window. So what to see in CT scan? সিটি স্ক্যানে আমরা দেখবো হচ্ছে যে বোন, ভেন্ট্রিকলস, সালকাস, ব্রেন টিস্যুস, এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখবো যে কোনো প্যাথোলজি আছে কিনা। সো হেয়ার ইজ এ সিটি স্ক্যান অ্যাক্সিয়াল সেকশন শোয়িং দ্য লেফট ল্যাটারাল। আরেকটা জিনিস বলে রাখি, এই পোর্শনটা কিন্তু আমাদের লেফট, অ্যান্ড দিস পোর্শন ইজ দ্য রাইট। এটা কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এবং সিটি স্ক্যানের ফিল্মে এখানে কিন্তু আর লেখা থাকবে, দেখবেন যেদিকে আর লেখা, দিস ইজ দ্য রাইট and this is the left, and this left lateral ventricle is compressed. You can well appreciate that left ventricle is compressed, and sulci gyri on the right side it is well demarcated, but on the left side sulci gyri is not well demarcated, and there is a crescentic hyperdense area which is actually the acute subdural hematoma. acute কেন বলছি, কারণ এটা হাইপারডেন্স। যদি এটা হাইপোডেন্স থাকতো তাহলে আমরা এটাকে বলতাম ক্রনিক সাবডুরাল হিমাটোমা। ওকে, and this is the skull, this is the skull, and this is the lateral ventricle frontal horn. This is the third ventricle in between the two thalamus, and this is the mid brain, and this is actually the cistern. This is outside the ventricular system. Okay, this is the wide subarachnoid space. Here CSF is uh, entrapped by a cisternal wall. and এখান থেকেই আমাদের কিন্তু সাবআরাকনয়েড স্পেস হয়ে আমাদের এগুলো সুপ্রোসাজেটাস সাইনাস, ইনফ্রাসাজেটাস সাইনাস হয়ে তারপরে কিন্তু আমাদের এটা অ্যারাকনয়েড ভিলাই গ্রানুলেশন হয়ে এটা ড্রেন করে। আপনাদের এটা কি একটু ডিসকানেক্ট হলো কিনা? একটু কি ডিসকানেক্ট হয়ে গেছে নাকি একটু? মোবাইলটা মোবাইলের ইয়েটা একটু ধরো তো, ফরিদকে ডাকো। আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনাদের কমেন্টে যদি কোনো আপনারা যদি শুনতে কোনো সমস্যা হয় একটু আমাকে জানাবেন, তাহলে আমার আবার কন্টিনিউ করতে সুবিধা হবে। আহ, নুরুদ্দিন উনি বলেছেন যে গুড ইনিশিয়েটিভ, কিন্তু আমরা দেখছি যে ভিডিওটা একটু ভিডিওটা চলতেছে না। এই ফরিদকে দেখাবো।
আপনাদের শুনতে কি কোনো সমস্যা হচ্ছে? প্লিজ একটু আমাকে একটু আপনার কমেন্টে একটু বলেন তো। শুনতে বা ভিডিও কি চলছে কিনা? ভিডিও কি আপনারা স্লাইড দেখা যাচ্ছে না? ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান বলেছেন। ওকে। আমরা তাহলে আবার একটু স্লাইড শেয়ার দেই। হ্যাঁ, আমরা এখানে ছিলাম। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। শোনা যাচ্ছে বলছেন, ঠিক আছে। স্লাইড দেখা যাচ্ছে না। তাসনিম শাখাওয়াত, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? মানে স্লাইডটা দেখতে পাচ্ছেন? স্লাইড দেখতে যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা কন্টিনিউ করব। স্লাইড দেখতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের? ওকে, দেখো তো ঠিক আছে কিনা। ওকে, আমরা আবার আমরা শুরু করি। এখানে দেখেন যে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য একিউট সাবডুরাল হিমাটোমা। ওকে, এবার আসেন হচ্ছে যে আমাদের সালকাস ইরেগুলার উইথ ব্ল্যাক সিএসএফ। সালকাসগুলো আপনার যেহেতু সালকাসে সাবআরাকনয়েড স্পেস থাকে, সিএসএফ থাকে, সো ওগুলো একটু আপনার ওইখানে সিএসএফ থাকে। সিএসএফ এর কারণে আমরা ব্ল্যাক দেখতে পাই। যেমন সেন্ট্রাল সালকাস, এটা আমরা আগে বলেছি, ল্যাটারাল সালকাস। সালকাস শুড বি ব্ল্যাক ডিউ টু কন্টেনিং অফ দি সিএসএফ। ওকে, নেটে করলে তো এখানেও আসবে না। কেন করতেছে এখন? দেখো না একে, ফরিদকে। তো আসুন আমরা শুরু করি আমাদের ওকে, এখন আমরা ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দি ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব। দিস ইজ দ্য ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, and again here you can see the lateral ventricle, lateral ventricle, lateral ventricle. This is the lateral ventricle, and this is the third ventricle in between the two thalamus. And here you can see the orbit in CT scan. Bony outline is well demarcated. You see the optic canal. This is the medial wall of the orbit, and this is the lateral wall of the orbit. This is the optic canal, and this is our eyeball, and this is the optic nerve, and this is the optic nerve. Here you can see the temporal lobe, cerebellum, cerebellum, and this is the cellar fossa, and this is the petrous part of the temporal bone, petrous apex, mastoid air cells, mastoid air cells, and this is actually the mastoid air cells of the both ear. And this is our ethmoidal air sinus, anteroethmoidal air sinus, posterethmoidal air sinuses, and this is the bony part of the nasal septum, bony part of the nasal septum, and this is the laser wing of sphenoid, and this is the greater wing of sphenoid. ওকে, এখন আমরা কিছু কেস দেখব, সাম ট্রমা কেসেস, সাম টিউমার কেসেস, সাম ভাস্কুলার কেসেস, হ্যাঁ, অ্যান্ড সাম পিটুইটারি কেসেস। সো এই বিষয়গুলো আমরা এখন দেখব। সো আপনারা আসেন, দিস ইজ again the sectional anatomy, and this is the সিটি স্ক্যান অফ ব্রেইন। সো আমরা অ্যানাটমিটা যদি ভালো বুঝতে পারি তাহলে কিন্তু সিটির যে নর্মাল যে স্ট্রাকচার গুলো এগুলো ভালো বুঝতে পারবো। দেখেন, দিস ইজ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, দিস ইজ দ্য হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস, থ্যালামাস, ইন্টারনাল ক্যাপসুল, গ্লোবাস পেলিডাস, and putamen, and this is the claustrum, this is the extreme capsule, and this is the insular cortex. Okay, আমরা এটাকে কোরিলেট করব ইন সিটি স্ক্যান। দিস ইজ দি ল্যাটারাল ভেন্ট্রিকল, হেড অফ দ্য কর্টেক নিউক্লিয়াস, থ্যালামাস, ইন্টারনাল ক্যাপসুল, গ্লোবাস পেলিডাস, পুটামেন, and this is actually the
ইনসুলার কর্টেক্স। ওকে, এবার আসেন হচ্ছে আমরা একটা প্যাথোলজি, একটা ট্রমা কেস দেখি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই মোবাইলের ইন্টারনেটটা চলে গেছে, এই জন্য ছবি আসতেছে না, ভিডিও আসতেছে। ওকে, এবার আসেন হচ্ছে যে দিস ইজ দ্য depressed fracture. You see the depressed fracture, and here you can see a hypodense area. Hypodense area, this is the depressed fracture, and this is the normal outline of the skull. আমাদের যে বোনসটা থাকে মাথার ভল্টের, এই স্কালটা এখানে বোঝা যাচ্ছে। বাট এটা একটা ট্রমা কেস, অ্যাক্সিডেন্টের কারণে আপনারা বুঝতে পারছেন যে এখানে একটা ডিপ্রেস ফ্র্যাকচার হয়েছে, এবং এখানে হাইপোডেন্সিটির কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এয়ার কিন্তু ভিতরে চলে আসছে। এয়ার চলে আসার মানে হলো যে এটা কমিউনিকেটেড হয়, এটা এখানে ফ্রন্টাল এয়ার সাইনাসের সাথে ফ্র্যাকচার হয়ে এখানে এয়ার আসছে, অথবা স্কিন ওপেন হয়ে এখানে ডুরা ওপেন হয়ে এখানে আমাদের এয়ার চলে আসছে, যেহেতু এখানে হাইপোডেন্স এরিয়া। সো এরকম একটা এয়ার ইন্ডিকেটস ইটস এ কমপ্লেক্স, ইটস এ কম্পাউন্ড ডিপ্রেস ফ্র্যাকচার, এবং কম্পাউন্ড ডিপ্রেস ফ্র্যাকচার গুলো ইট শুড বি ম্যানেজড সার্জিক্যালি by giving antibiotic and re-exploration and surgical toileting and elevation of the bone fragment and realignment of the bones. So this is our surgical approach for this type of depressed fracture. Here you can see the another lesion. এই ধরনের সমস্যাগুলো আমাদের কাছে আসে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ফিজিক্যাল অ্যাসল্ট নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লেফট ফ্রন্টোপ্যারাইটাল রিজনে ইটস এ হিউজ হাইপার ডেন্স এরিয়া is actually the hematoma, and less hyperdense area it is actually the active bleeding sign. এটাকে আমরা অনেক সময় সোয়াল সাইনও বলা হয়, অ্যাক্টিভ ব্লিডিং সাইন। and midline is usually shifted towards the right side. Midline is shifted towards the right side. Okay, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এক্সট্রাডুরাল হিমাটোমা, প্রথমে একটা ফ্র্যাকচার নিয়ে একটা, এটাকে আমরা বলি বোন উইন্ডো, যেখানে ব্রেইন দেখা যায় না, বাট বোন উইন্ডোতে আমরা ফ্র্যাকচারটা দেখতে পাচ্ছি, বাট টিস্যু উইন্ডোতে আমরা কিন্তু ফ্র্যাকচারটা ভালো দেখতে পাচ্ছি না। এবং এখানে আপনি দেখবেন যে যখন ইমিডিয়েট পেশেন্ট আমাদের কাছে আসছিল একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে, আমরা কিন্তু তার কোনো এক্সট্রাডুরাল হিমাটোমা পাইনি, বাট আফটার 4 আওয়ার তাকে যখন পেশেন্টটা আবার ডিটোরিয়েট করলো, মিডলাইন শিফটিং হয়ে গেল, হ্যাঁ, ভেন্ট্রিকল ইফেসড হয়ে গেল, শ্বাসের জায়গাগুলো কম্প্রেসড হয়ে গেল, তখন কিন্তু আমরা আবার তাকে যখন সিটি স্ক্যান করানো হলো, তখন দেখা গেল যে তার একটা হাইপারডেন্স এরিয়া আমরা পেলাম। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এক্সট্রাডুরাল হিমাটোমা। দিস এক্সট্রাডুরাল হিমাটোমার একটা টিপিক্যাল ফিচার হচ্ছে আমাদের লুসিড ইন্টারভেল। হয়তোবা পেশেন্টটা প্রথম দিকে ভালো ছিল, হ্যাঁ, পরবর্তীতে 4 ঘন্টা পরে খারাপ হয়ে যাওয়ার পরে আবার হচ্ছে তাকে সিটি স্ক্যান করার পরে আমরা এটা দেখতে পেলাম। সো লুসিড ইন্টারভেল মানে হচ্ছে যে ইমিডিয়েট আফটার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তার ট্রানজিয়েন্ট 5 মিনিটের জন্য কনসাসনেস থাকবে না, এন্ড দেন হি এগেইন রিগেইন দ্য কনসাসনেস, রিগেইন করবে স্পন্টেনিয়াসলি, এবং যখন এই ব্লাডটা আবার অ্যাকুমুলেশন হয়ে 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 একটা ব্রেনের মধ্যে কম্প্রেশন দিবে, মিড ব্রেনের উপরে কম্প্রেশন দিবে, তখন রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা আমাদের হ্যাম্পার হয়ে কিন্তু আমাদের কি করবে, সেটা কিন্তু আমাদের আবার পেশেন্ট আনকনশাস হয়ে যাবে। সো আনকনশাস, দেন কনশাসনেস লেভেল, দেন এগেইন আনকনশাস, এই যে আমাদের ঘটনাটা, এটাকে আমরা বলি লুসিড ইন্টারভেল। এবং লুসিড ইন্টারভেল ইটস এ টিপিক্যাল ফিচার অফ এক্সট্রাডুরাল হিমাটোমা। ওকে, এখানে আরেকটা দেখেন এক্সট্রাডুরাল হিমাটোমার ছবি আমরা দেখাচ্ছি। এখানে দেখেন যে মিড লাইনে চলে আসছে এক্সট্রাডুরাল হিমাটোমা। এটা এটা কেন হয়েছে? দিস ইজ ডিউ টু দ্য রাপচার অফ দ্য ডুরাল ভেনাস সাইনাস, দ্য সুপিরিয়র স্যাজিটাস সাইনাস। এই ধরনের যে হিমাটোমা গুলা, যেগুলো আমাদের ল্যাটারালি থাকে, স্ফেনয়েডের কাছে থাকে, সেগুলোর সোর্স অফ ব্লিডিং হচ্ছে আমাদের মিডিল মেনিনজিয়াল আর্টারি। বাট যেগুলো আমাদের ল্যাটারালি থাকে, সরি মিড লাইনে থাকে, সেগুলো আমাদের সোর্স হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, হচ্ছে এটার একটা সোর্স। সো ইটস এ সাইনাস ব্লিডিং, ইটস এ ভেনাস ব্লিডিং, বাট দিস ইজ এ
আর্টারিয়াল ব্লিডিং। ওকে, আমরা এখন আপনাকে একটা দেখাবো যে কিভাবে এই ধরনের হিমাটোমাগুলো আসলে আমরা কি করি। আমরা স্কিনটাকে ফ্ল্যাপটা তুলে আমরা বনি একটা বড় একটা ক্রেনিওটমি করতে হয়। আপনি কেন ক্রেনিওটমি করতে হয়? অনেকে আপনারা আসলে ক্রেনিওটমি এবং বার হোল আপনারা হয়তো বা অনেক সময় মানে দুইটাকে একই মনে করেন। বার হোল মানে হলো ছোট একটা এখানে ছিদ্র করা, যেটা অবশ্যই লেস দেন 2 সেন্টিমিটার থাকে। অনেক ক্ষেত্রে একটা 1 সেন্টিমিটার একটা ফুটা থাকে, যেটাকে আমরা বলি বার হোল। বাট ক্রেনিওটমি ইট শুড বি মোর দেন 3 সেন্টিমিটার। এবং এক্সট্রাডুরাল হিমাটোমা যেহেতু একটা রিজিড একটা হিমাটোমা থাকে, এটা কিন্তু শুধু বার হোল দিয়ে এটা আনা যায় না। সেই জন্য এটাকে করতে হয় ক্রেনিওটমি। ক্রেনিওটমি করে আপনারা দেখেন এই হিমাটোমাটা বের করে ইভাকুয়েট করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু এক্সট্রা ডুরাল, সো হিমাটোমা আমরা সরানোর উপরে কি পাবো? আমরা ডুরা ম্যাটার পাবো। ওই যে দেখেন নিচে ডুরা ম্যাটার দেখা যাচ্ছে। তখন এই ডুরাটাকে আমরা টেন্টিং করে দিয়ে দিই, তারপরে এখানে বোনসটা বসিয়ে দেওয়া হয়। এবং এটা হলো আমাদের ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ এক্সট্রাডুরাল হিমাটোমা। এন্ড দিস ইজ এগেইন এ একিউট সাবডুরাল হিমাটোমা। একিউট সাবডুরাল হিমাটোমা ইজ মোর ডেঞ্জারাস দেন এক্সট্রাডুরাল হিমাটোমা, কারণ এটা ডুরার নিচে থাকে এবং এখানে আমাদের যে সেরিব্রাল যে ভেইন গুলো, সেই ভেইন গুলো মূলত ইনজুরি হয়। এবং এই ইনজুরি হয়ে এখানে ডুরা এবং ব্রেইনের মাঝখানে এই হিমাটোমাটা বিশাল একটা হিমাটোমা হয় এবং দ্যাট হিমাটোমা compresses the cerebral cortex and cerebral hemisphere, and again the lateral ventricular effacement and midline shifting. So these operations should done within 4 hour. আমরা বলি এটা একটা গোল্ডেন আওয়ার ফর acute subdural hematoma, কারণ 4 আওয়ারের আগে আপনি যদি অপারেশন করেন তাহলে তার মর্টালিটি আমরা 30% বলি। আর যদি আফটার 4 আওয়ার অপারেশন চলে যায় তাহলে আমরা মর্টালিটি বলি যে মোর দেন 60 to 90%। সো ইটস এ হিউজ ডিফারেন্স। সো আর্লি ইন্টারভেনশন, so brain is time, early intervention is very much essential for this type of road traffic accident followed by acute subdural hematoma. Okay, করতে থাকো, আমি ক্লাস নিতে থাকি, সমস্যা নেই। ওকে, এবার আসেন হচ্ছে যে এটা হলো আমাদের এটাকে আমরা বলছি যে দিস ইজ কনটিউশন, ফ্রন্টাল লোব কনটিউশন। অনেক সময় এই ব্রেইনের মধ্যেই হিমাটোমা গুলো থাকে, ব্রেইনের মধ্যে। সো এই ব্রেইনের মধ্যে হিমাটোমা গুলো আমাদের যখন থাকে সেটাকে আমরা বলি সেরিব্রাল কনটিউশন। ওকে, সেরিব্রাল কনটিউশন। এবার আসেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে হিউজ সেরিব্রাল কনটিউশন এবং এর চারপাশে কিছু ইডিমা আছে। হ্যাঁ, এই যে যে হাইপোডেন্সিটি এরিয়া ইডিমা। আর এই ধরনের যে কোনো এখানে হাইপার ডেন্সিটি দেখা যাচ্ছে না, বাট একটা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্সের মতো আছে, যারে ভালো বোঝা যাচ্ছে না। এই ধরনের যখন থাকে তখন আমরা এগুলোকে বলি ডিফিউজ এক্সজোনাল ইনজুরি। সো প্রত্যেকটা একজন ইনজুর্ড হয়ে যাওয়ার কারণে ডিফিউজলি ওখানে কিন্তু একটা সাইটোটক্সিক ইডিমার মতো হয়, সাইটোটক্সিক ইডিমা। এন্ড সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সিটি স্ক্যান। আমরা এখন চলে যাব এমআরআই এ। সো আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমরা আপনাদের কিছু প্রশ্ন এখন নিব। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর না হলে আমরা সিটি স্ক্যানে থেকে এমআরআই এর দিকে চলে যাব। বাই দিস টাইম তোমরা ঠিক করো। সো আমরা কিছু প্রশ্ন নিয়ে নেই আপনাদের। আপনারা একজন প্রশ্ন করেছেন যে ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান, আপনি প্রশ্ন করেছেন যে একিউট সাবডুরাল হিমাটোমাতে সার্জিক্যাল অপশন কি স্যার? ওকে, এই জিনিসটাই আমি আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ। এই জিনিসটাই আমি আপনাকে বললাম যে যখন একটা একিউট সাবডুরাল হিমাটোমা হয় তখন অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের ইন বিটুইন দি ডুরা এবং ব্রেইন এটা একটা মানে প্রেসারের মতো থাকে। সো এইসব ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি বলি, যে টোটাল আমরা একটা ট্রমা ফ্ল্যাপ দিই, একটা কোশ্চেন মার্ক ইনসিশনের মতো। এই ট্রমা ফ্ল্যাপ দিয়ে আমরা টোটাল যে ব্রেন স্কালটা আমরা বলি যে অ্যান্ট্রোপোস্টেরিয়রলি 10 to 12 সেন্টিমিটার আর অ্যাবাভ ডাউনওয়ার্ড 10 সেন্টিমিটার আমরা একটা বড় একটা বোন ফ্ল্যাপ আমরা এটা তুলে ফেলি। এরপরে ডুরাটাকে আমরা এক্সপানসাল ডুরোপ্লাস্টি করে দিই। ডুরোপ্লাস্টি করে আমরা যে ডুরার নিচে যে হিমাটোমা গুলো থাকে সেই হিমাটোমা গুলো আমরা ইভাকুয়েট করে দিই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমরা কিন্তু ডুরাটাকে ওপেন রেখেই বা এক্সপানসাল ডুরোপ্লাস্টি করে আমরা এটাকে ওইভাবে ওভারলে করি। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কিন্তু বোনসটা আর দেই না,
কারণ হচ্ছে যে এখানে হিউজ ব্রেন সোয়েলিং থাকে। আমরা সেটাকে মিটিগেট করার জন্য আমরা সময় দিই এবং সেই ব্রেন সোয়েলিংটা যখন মিটিগেট হয়ে যায়, আমরা এই যে আমাদের যে বোন ফ্ল্যাপটা, এই বোন ফ্ল্যাপটাকে আমরা তখন বাইরে প্রিজার্ভ করি। বোন ব্যাংক আছে সাভারে, সেখানে প্রিজার্ভ করি, অথবা পেশেন্টের অ্যাবডোমেনে আমরা একটা পাউচ করে সেই পাউচে আমরা এটাকে প্রিজার্ভ করি এবং এটাকে 2.5 মান্থস অর 3 মান্থস লেটার আমরা আবার এই বোনসটাকে আবার তাকে ক্রেনিওপ্লাস্টি বলি, আমরা এটাকে ক্রেনিওপ্লাস্টি করে দিই। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট অপশন। টিউমারের কিছু ছবি দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন হচ্ছে যে সিটি স্ক্যানে টিউমার কিরকম দেখায়। একটু আমি সেটিংটা আবার একটু ঠিক করে নিচ্ছি আমাদের। ওকে, আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। আমরা যেখান থেকে ছিলাম।
ওকে, আমাদের একটু প্রবলেম ছিল, আমরা আবার চলে আসি আমাদের মেইন ক্লাসে। এখানে দেখেন আমরা এখন শুরু করব হচ্ছে যে এমআরআই। আমরা ফাদার অফ এমআরআই যাকে বলি রেমন্ড বাহান ডামাডিন, উনি একজন আমেরিকান ফিজিশিয়ান এবং মেডিকেল প্র্যাকটিশনার, এবং উনি এটার জন্য নোবেল প্রাইজও পেয়েছেন। সো নোবেল প্রাইজ অনেকেই পেয়েছেন আসলে এমআরআই এর জন্য। এবার আসেন যে এমআরআই কিভাবে কাজ করে। এমআরআই ইজ এ রেডিওলজি টেকনিক। আসলে রেডিওলজি কথাটা ঠিক হবে না, রেডিওলজি আসলে ওই জিনিসটাই যেখানে রেডিয়েশন ইউজ করা হয়, এমআরআই কিন্তু রেডিয়েশন ইউজ করা হয় না। এখানে বলতে হবে এমআরআই ইজ ইমেজিং টেকনিক, ওকে, that uses magnetism, radio waves, and a computer produce images and to produce images of body structure. The units of magnetic field strength is called Tesla, and for clinical purpose 0.2 to 3 Tesla machine use হয়। আমরা জানি আমাদের দেশে 3 Tesla machine কয়েকটা আছে, ম্যাক্সিমামই হচ্ছে 1.5 Tesla machine। And in 1997 the first MRI exam was performed on a human being and it took 5 hours to produce one image, okay। এবং এমআরআই এর কিন্তু অনেক ধরনের সিকোয়েন্স আছে, যেটা আমরা T1 ওয়েডেড ইমেজ, T2 ওয়েডেড ইমেজ, ফ্লেয়ার ইমেজ, স্টার ইমেজ, ডিডব্লিউআই, এডিসি, জিআরই, এমআরএস, ট্রাক্টোগ্রাফি, পারফিউশন ওয়েডেড ইমেজ, ফাংশনাল এমআরআই, পোস্ট গ্যালোডিনিয়াম ইমেজ, এন্ড এমআর এনজিওগ্রাফি এন্ড এমআর ভ্যানোগ্রাফি। সো অনেকগুলো সিকোয়েন্স আছে, আমরা এখন আস্তে আস্তে এমআরআই একটু শেখার চেষ্টা করব। In T1 weighted image, T1 is the only sequence that allows contrast enhancement with gadolinium. আমরা আপনাদের বলেছিলাম যে সিটি স্ক্যানে আমাদের যেটা ছিল সেটাকে আমরা বলেছিলাম আয়োপামিরল, যেটা কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল, বাট ইন কেস অফ এমআরআই কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল হচ্ছে গ্যাডোলিনিয়াম। এবং কন্ট্রাস্ট এনহ্যান্সড স্ট্রাকচারস অন T1 weighted ইমেজ অ্যাপিয়ার্স হোয়াইট, কিন্তু হোয়াইট দেখো এখানে আপনি ভালো করে বুঝতে পারছেন যে ইন T1 weighted ইমেজ the gray matter is gray and white matter is white, and in core here we can see also some gray matter, and this is the head of the caudate nucleus, lentiform nucleus the gray matter, and thalamus are the gray matters. So in case of brain there is outer gray matter, inner white matter, but inner white matter এর মধ্যেও কিন্তু আমাদের কিছু gray matter থাকে। আর যেগুলো হচ্ছে যে আমাদের ভেন্ট্রিকল সেগুলো কিন্তু একটু কালো কালো দেখেন। সো এই ক্ষেত্রে আমরা এমআরআই রিডিংটা আমাদের কিরকম হবে, এমআরআই রিডিং হবে যে যেখানে সিএসএফ সে বা কালো সেটাকে আমরা বলবো হাইপো ইন্টেন্স, আর ব্রেইনটাকে আমরা বলবো আইসো ইন্টেন্স, আর যেগুলো আমাদের সাদা সেটাকে আমরা বলবো হাইপার ইন্টেন্স। এখন দেখেন এই সাদাটা কেন হলো, এই সাদাটা কিন্তু আমাদের বোনস না, স্কাল না। এমআরআই সিটি স্ক্যানের যে এই সাদাটা ছিল আমাদের স্কাল, বাট এমআরআই এর এই যে সাদা এটা কিন্তু আমাদের সাবকিউটিনিয়াস টিস্যু অফ দ্য স্কাল্প, কারণ ওইখানে আমাদের থাকে হচ্ছে ফ্যাট। ফ্যাট এমআরআই সাদা দেখাবে, এবং আপনি এই ফ্যাটের পরে একটা কালো দেখতে পাচ্ছেন, আবার সাদা দেখতে পাচ্ছেন, আবার কালো দেখতে পাচ্ছেন। সো এটার উদ্দেশ্য হলো এখানে এই যে মাঝখানে যে সাদাটা, এর বাইরের যে কালোটা, এই কালোটা হচ্ছে আমাদের আউটার টেবল অফ স্কাল, আর এই ভিতরের কালোটা হচ্ছে আমাদের ইনার টেবল অফ স্কাল। আর এই মাঝখানের যে সাদা অংশ আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বোন ম্যারো, দ্য ডিপ্লয়িক স্পেস অফ দ্য স্কাল। যেহেতু বোন ম্যারো ওইখানে কিছু পরিমাণ ফ্যাটের মতো থাকে, সো এখানে দেখেন একটু কিন্তু সাদা সাদা আমরা দেখতে পাচ্ছি, বাট এটা এটা হলো আমাদের বোন ম্যারো বা ডিপ্লয়িক স্পেস। সো আমার মনে হয় এখন আপনাদের এটা ক্লিয়ার হয়েছে যে আউটার hypo intense, inner hypo intense, and in between there is iso intense or some hyper intensity. It is due to diploic space, okay। So this is the T1 weighted image. So এখানে আপনাকে মনে রাখতে হবে যে T1 weighted image এ gray matter is gray, white matter is white, and এই CSF হচ্ছে আমাদের হাইপো ইন্টেন্স, বোনস গুলোও আমাদের হাইপো ইন্টেন্স, বাট ফ্যাট হচ্ছে আমাদের হাইপার ইন্টেন্স। আচ্ছা, এবার আসেন আমরা T2 ওয়েডেড ইমেজে দেখব। T2 ওয়েডেড ইমেজে আপনি দেখেন এখানে ছবিটা কিন্তু একটু রিভার্স হয়ে গেছে। এখানে আমরা সিএসএফটা এখন দেখছি সাদা বা হাইপার ইন্টেন্স, গ্রে ম্যাটার ইজ হোয়াইট, এন্ড হোয়াইট ম্যাটার ইজ টু সাম এক্সটেন্ট ইট ইজ গ্রে, ওকে। সো জাস্ট অপোজিট। এন্ড আমরা যে সাবআরাকনয়েড যে স্পেস মানে সালকাসে আমরা আবার সাদা দেখতে পাচ্ছি, এই সাদাটা আমরা কেন দেখতে পাচ্ছি, ডিউ টু প্রেজেন্স অফ সিএসএফ। সো আমরা এখন ভালো বুঝতে পারবো যে সিএসএফ আমাদের যেরকম ভেন্ট্রিকলেও থাকে, আবার সাবআরাকনয়েড স্পেসেও থাকে, এবং এই যে ওয়াইডেন যে সাবআরাকনয়েড স্পেস এগুলোকে আমরা বলি সিস্টার্ন। যেমন এই সিস্টার্নটাকে আমরা বলবো যে সিলভিয়ান সিস্টার্ন।
সিলভিয়ান সিস্টার। আর এটা হলো আমাদের ফ্রন্টাল এয়ার সাইনাস, এটা হলো বনি এয়ার সাইনাস। আর এই যে সাদাটা এটা হলো আমাদের সাবকিউটেনিয়াস টিস্যুতে যে ফ্যাট, ওই ফ্যাটের যে সাদা, এই সাদাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এইখানে হচ্ছে যে কিছু আপনি দেখতে পাচ্ছেন ফ্লো ভয়েডের মতো, মানে কালো কালো ডটেড, এগুলো মূলত আসলে ব্লাড ভেসেল। যে ভেসেলগুলো আপনি কিন্তু T1 এর ইমেজে আপনি ভালো দেখতে পাবেন না, বাট ইন T2 এর ইমেজে এই আমরা কিন্তু এই ফ্লো ভয়েড গুলো ভালো বুঝতে পারবো। and this is the T2 এর image, and this is actually, এই ইমেজটা দেখে আপনাদের অনেকের মনে হবে যে এটা কিন্তু T1 এর ইমেজের মতো, বাট এটা কিন্তু T1 এর ইমেজ না। দিস ইজ অ্যাকচুয়ালি এ ফ্লেয়ার ইমেজ, ফ্লুইড অ্যাটেনুয়েটেড ইনভার্স রিকভারি। এটা মূলত T2 এর ইমেজের মতোই। আপনি যদি T2 দেখেন, T2 তে আমরা যেরকম দেখতে পাচ্ছিলাম যে গ্রে ম্যাটার ইজ টু সাম এক্সটেন্ট হোয়াইট এন্ড হোয়াইট ম্যাটার ইজ গ্রে, এবং সিএসএফ সাদা। সো এইখানেও আপনি দেখবেন যে গ্রে ম্যাটার ইজ হোয়াইট এন্ড হোয়াইট ম্যাটার ইজ গ্রে। আমাদের T1 ওয়েটেড ছিল কি, T1 ওয়েটেড ইমেজে আমাদের গ্রে ম্যাটার ইজ গ্রে, হোয়াইট ম্যাটার ইজ হোয়াইট, বাট ইন ফ্লেয়ার ইমেজ হেয়ার উই ক্যান সি গ্রে ম্যাটার ইজ হোয়াইট এন্ড হোয়াইট ম্যাটার ইজ গ্রে। এবং সিএসএফ এটা T2 তে যেমন সাদা ছিল, বাট এখানে সিএসএফটা কিন্তু আমাদেরকে এরকম কালো, হাইপো ইন্টেন্স। সো এটাই হচ্ছে আমাদের পার্থক্য। আর বাকি সব আগের মতোই, বোনসটা আমরা হাইপো ইন্টেন্স দেখতে পাবো, আর আমাদের সাবকিউটেনিয়াস যে টিস্যু বা ফ্যাট, এটা আমরা হাইপার ইন্টেন্স দেখতে পাবো। সো আমরা তিনটাকে যদি কম্পেয়ার করি, দিস ইজ T1, T2 and this is the flare. So flare আর T1 এর মধ্যে আমি পার্থক্যটা আরেকবার বলি আপনাদের। T1 এ গ্রে ম্যাটার ইজ গ্রে, হোয়াইট ম্যাটার ইজ হোয়াইট, বাট ফ্লেয়ারে গ্রে ম্যাটার ইজ হোয়াইট এন্ড হোয়াইট ম্যাটার ইজ গ্রে। সো এটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে, এবং মূলত ফ্লেয়ারটা আসলে T2 এডেডেরই একটা সিকোয়েন্স। এখানে দেখেন যে T2 তে আমরা যেরকম সিএসএফটাকে সাদা দেখতে পাচ্ছি, জাস্ট এটাকে আমরা এখানে কালো দেখতে পাবো। এখন বলতে পারেন যে তাহলে ফ্লেয়ারটা আমাদের দরকার কেন? ফ্লেয়ারটা আমাদের এই কারণেই দরকার যে অনেক সময় দেখবেন যে এইখানে সিএসএফ ও সাদা, আবার এইদিকেও একটা সাদা একটা লিশন দেখা যাচ্ছে। তাহলে এই সাদা লিশনটা এটা কি সিএসএফ নাকি অন্য কোনো সিস্টিক কোনো লিশন, এটা বোঝার জন্য আমরা ফ্লেয়ারটা দেখবো। তাহলে আমরা ফ্লেয়ারে কি দেখতে পাবো যে সিএসএফটা কালো হয়ে গেছে, আর আমাদের এই সিস্টিক যদি কোনো লিশন থাকে ওইটা আমাদের হচ্ছে হাইপার ইন্টেন্স থাকতেছে। সো এইভাবে কিন্তু আমরা তখন এটাকে বুঝতে পারি। এবার আসেন যে ডিফিউশন ওয়েটেড ইমেজ। এখানে আপনি দেখতে পাবেন যে সেন্সিটিভ টু স্পিড অর ওয়াটার ডিফিউশন। হ্যাঁ, ডিফিউশন ওয়েটেড ইমেজে আমরা ডিফিউশন রেস্ট্রিক্টেড নাকি ডিফিউশন নট রেস্ট্রিক্টেড এটা আমরা বুঝতে পারি। অ্যান্ড ইট ভিজুয়ালাইজ দ্য এরিয়া অফ দি ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোকটা এখানে সাদা দেখাবে, কারণ এখানে সাইটোটক্সিক ইডিমা হয় ইসকেমিক স্ট্রোকে, আমরা জানি। এই সাইটোটক্সিক ইডিমা হওয়ার কারণে সেলগুলোর মধ্যে আমাদের ওয়াটারগুলো মানে হচ্ছে যে এনট্রেপড হয়ে যায়, দ্যাট মিনস ডিফিউশন রেস্ট্রিক্টেড হয়ে যায়। এই জন্য আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কিন্তু ফেইলিউর হয় ইন কেস অফ ইসকেমিক স্ট্রোক। এই জন্য সোডিয়াম আমাদের সোডিয়ামটা এনট্রেপড হয়ে যায় সেলের মধ্যে, এবং সোডিয়াম এনট্রেপড হয়ে যাওয়ার কারণে ওয়াটারটাও এনট্রেপড হয়ে যায়, যার ফলে আমরা বলি ডিফিউশন রেস্ট্রিক্টেড, এবং এটা সাইটোটক্সিক ইডিমা। এবং এই সাইটোটক্সিক ইডিমার কারণে আমরা এটা সাদা দেখতে পারি। ইট ইনাবলস দ্য মেজারমেন্ট অফ দি রেস্ট্রিক্টেড ডিফিউশন অফ ওয়াটার ইন টিস্যু। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফ্লেয়ার ইমেজে আপনি মনে হবে যে কোনো প্যাথোলজি নাই, কোনো স্ট্রোক নাই, বাট এটা যদি আমরা ডিডব্লিউআই করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দেয়ার ইজ ডিফিউশন রেস্ট্রিক্টেড ইন দ্য রাইট থ্যালামিক রিজিয়ন। সো ইটস এ থ্যালামিক lacunar stroke, right thalamic lacunar stroke. Okay, it's ischemic stroke, not hemorrhagic. Again, আপনি যদি দেখেন in diffusion weighted image on the left temporoparietal region there is hyper intensity or diffusion restricted due to cytotoxic edema. It is again a malignant MCA infarct. এটা যদি আপনি এডিসি ম্যাপে দেখেন, apparent diffusion coefficient, এডিসিটা জাস্ট it is opposite of the ডিডব্লিউআই। এখানে যেরকম আপনি ডিভিশন রেস্টে সাদা দেখবেন, আর এখানে আপনি কালো দেখবেন। ওকে, এগেইন আপনি দেখেন ডিডব্লিউআই ইট ইজ ডিভিশন রেস্ট্রিক্টেড ইন রাইট ফ্রন্টাল রিজিয়ন। এটা হলো একটা এসিএ স্ট্রোক। আমরা এর আগেটা দেখছিলাম এমসিএ স্ট্রোক, এটা হলো আমাদের রাইট এসিএ স্ট্রোক, অ্যান্ট্রোসেরিব্রাল আর্টারি স্ট্রোক। একটা ওয়াটার শেড লাইন শেপ ফলো করেছে, এবং এটা ওয়েস্ট শেপড, যেটাকে আমরা বলি ওয়েস্ট শেপড। ওকে, সো দিস ইজ এ রাইট ফ্রন্টাল ইসকেমিক স্ট্রোক, এন্ড এটা যখন আমরা ডিডব্লিউআই এ বলবো তখন আমরা এটাকে বলবো হচ্ছে যে ডিফিউশন রেস্ট্রিক্টেড। ওকে, এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে T1 এ আপনি ভালো বুঝতে পারতেছেন না স্ট্রোক, T2 তো অত ভালো বুঝতে পারছেন না, বাট ফ্লেয়ারে কিন্তু আপনি ভালো ইসকেমিক স্ট্রোকটা বুঝতে পারছেন। ওকে,
সো কজেস অফ ডিফিউশন ওয়েটেড ইমেজ আমরা ইসকেমিক স্ট্রোকে বুঝতে পারবো, এক্সট্রাক্সিয়াল ম্যাসেজ অ্যারাকনয়েড সিস্ট হলে আমরা বুঝতে পারবো, এপিডার্ময়েড টিউমার হলে আমরা বুঝতে পারবো, ইন্টারক্রেনিয়াল ইনফেকশন হলে আমরা এটাকে বুঝতে পারবো। হ্যাঁ, যদি পায়োজেনিক কোনো ইনফেকশন হয়, হার্পিস এনকেফালাইটিস, ক্রুজফেল্ড জ্যাকব ডিজিজ, হ্যাঁ এইসব ক্ষেত্রে আমরা বুঝতে পারবো হচ্ছে যে ডিফিউশন রেস্ট্রিক্টেড থাকবে। আপনারা কি শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, ডক্টর তাসনিম শাখাওয়াত উনি প্রশ্ন করেছেন যে স্যার আমার কোশ্চেন হচ্ছে হেড ইনজুরি এর স্ট্রোক হবার কতক্ষণ পর সিটি করা বেস্ট? আচ্ছা, আমি আপনার কোশ্চেনটাকে একটু সংশোধন করি। হেড ইনজুরি অ্যান্ড স্ট্রোক ইটস এ ডিফারেন্ট থিং। হেড ইনজুরি মানে হচ্ছে যে স্কাল্প ইনজুরি, স্কাল ইনজুরি, এক্সট্রাডুরাল হিমাটোমা, সাবডুরাল হিমাটোমা, ডিফিউজ এক্সজুনাল ইনজুরি, তারপরে হচ্ছে যে কন্টিউশন, হিমোরেজিক কন্টিউশন থাকবে, অথবা ইন্টারভেন্ট্রিকুলার কোনো হিমোরেজ থাকতে পারে, এন্ড এটার একটা হিস্ট্রি থাকবে, ট্রমার হিস্ট্রি থাকবে হেড ইনজুরিতে। এটা হতে পারে ফিজিক্যাল অ্যাসল্টের কারণে, হতে পারে হচ্ছে আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে, অথবা আদার কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরির কারণে। বাট স্ট্রোকের ডেফিনেশনই বলা হয় ইটস এ ভাস্কুলার ইনসাল্ট ডিউ টু এনি নন ট্রমাটিক অরিজিন। করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা কোনো আপনাকে সময় নষ্ট করা যাবে না। তবে হেড ইনজুরির ক্ষেত্রে সিটি স্ক্যানের কিছু ইন্ডিকেশন আছে। সব হেড ইনজুরি আমরা যেমন কনসাসনেস যদি জিসিএস আপনাকে মেজার করতে হবে। জিসিএস যদি ডাউন হয়ে যায়, পেশেন্টের যদি ভমিটিং থাকে, সিভিয়ার হেডেক থাকে, কনভালশন থাকে, পেশেন্টের যদি অল্টার্ড লেভেল অফ কনসাসনেস থাকে, কোনো লোভ সাইন আমরা যদি পাই, যেমন হচ্ছে ইরেলিভেন্ট টকিং, হেমিপ্যারেসিস, অথবা অ্যাফাসিয়া, অথবা হচ্ছে যে বালবার কোনো পলসি, এই ধরনের কোনো ফিচার থাকলে তখন আমরা সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করবো। আবার হেড ইঞ্জুরি আছে জিসিএস 15, কোনো তার অনলি স্কাল্প ইঞ্জুরি, স্কাল্পে হয়তো বা ইয়ে হয়েছে, সো এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের সিটি স্ক্যান করার দরকার নেই যদি জিসিএস ভালো থাকে। সো এটা আপনাকে অ্যাসেস করতে হবে যে কখন আপনি সিটি স্ক্যান করবেন। সো ইন্ডিকেশন হচ্ছে যে ইনিশিয়াল জিসিএস 15 ছিল, বাট 2 ঘন্টা পরে জিসিএস ডাউন হচ্ছে, পারসিস্টেন্ট ভমিটিং হচ্ছে, পেশেন্টের হেমিপ্যারেসিস ডেভেলপ হচ্ছে, পেশেন্টের ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট হচ্ছে, পেশেন্টের হচ্ছে যে আপনার রিপিটেটিভ কনভালশন হচ্ছে। তো এইসব ক্ষেত্রে তখন আমরা সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করাবো। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর স্ট্রোকের ক্ষেত্রে ইন এনি স্ট্রোক ইউ হ্যাভ টু ইভালুয়েট বাই ইমেজিং, বাই ডুইং এ সিটি স্ক্যান, ফার্স্ট অফ অল সিটি স্ক্যান। এবং যখন সিটি স্ক্যানে আমরা ভালো বুঝতে পারবো না, তখন আমরা এমআরআই এর দিকে যাব। এটা ছিল ডক্টর তাসনিমের প্রশ্নের আনসার। ওকে, দিন ইসলাম উনি প্রশ্ন বলেছেন যে শোনা যাচ্ছে। ওকে, আমরা আবার কন্টিনিউ করব। সো পজিটিভ ডিডব্লিউআই আমরা ট্রমা, ডিমেনশন এগুলোর ক্ষেত্রে পাবো। আর আরেকটা আমাদের এমআরআই এর সিকোয়েন্স হচ্ছে পোস্ট কন্ট্রাস্ট। আমি আগেই বলেছি এমআরআই আমরা যে কন্ট্রাস্ট ইমেজিংটা করি, যেটা দিয়ে করি সেটা হলো গ্যাডোলিনিয়াম। সিটি স্ক্যানে আমরা যেটা দিয়ে করি সেটা হলো আয়োপামিরল। সো গ্যাডোল আপনারা দেখতে পাচ্ছেন যে এটা T1 ওয়েটেড নন কন্ট্রাস্ট ইমেজে আমরা বুঝতে পারছি যে অন লেফট ফ্রন্টাল রিজিয়ন এখানে একটা হাইপো ইন্টেন্স এরিয়া আছে, সাসা জায়গা এগুলো একটু কম্প্রেসড, মিডলাইন টু সাম এক্সটেন্ট শিফটিং আছে। বাট এটাকে যদি আপনি কন্ট্রাস্ট দেন তাহলে দেখেন যে এটা খুব সুন্দর, আপনি বুঝতে পারছেন এটা একটা ওয়েল সার্কামস্ক্রাইব কন্ট্রাস্ট এনহ্যান্সিং হোমোজেনাস একটা কন্ট্রাস্ট এনহ্যান্সিং লিশন, যেটা হতে পারে একটা মেটাস্টেসিস, হতে পারে একটা গ্লায়োমা, হতে পারে একটা টিউবারকুলোমা। সো অনেক কিছুই হতে পারে। সো এটা আমরা আদার্স আরো ক্লিনিক্যাল কোরিলেশন এবং আরো হেমাটোলজিক্যাল কোরিলেশন করে আমরা এটা বুঝতে পারবো। ওকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উপরের দিকে একটা ছবি আছে T1 ওয়েটেড ইমেজ, নিচের দিকে একটা ছবি আছে T1 কন্ট্রাস্ট। সো উপরে T1 এ আপনি দেখতে পাচ্ছেন যে খুব ভালো কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে আসলে কোনো টিউমার আছে কি নাই, বাট এখানে আপনি বুঝতে পারছেন একটা আইসো ইন্টেন্স একটা লিশনের মতো। বাট এটাকে যদি আপনি কন্ট্রাস্ট দেন, হাউ বিউটিফুলি ইট ইজ ওয়েল অ্যাপ্রিসিয়েটেড বাই এ meningioma. It's a clinoidal meningioma actually. The post gadolinium image, here you can see well circumscribed mushroom appearance
clinoidal meningioma. Okay, and this is the region of the cavernous sinus, this is the region of the optic canal, this is the optic nerve actually. And এই ধরনের পেশেন্ট কিন্তু আপনার কাছে মানে প্রথমেই যাবে হচ্ছে আমাদের অপথলমোলজিস্ট, কারণ এই ধরনের পেশেন্টের প্রথমে মাথা ব্যথা হবে এবং চোখে কম দেখতে শুরু করবে। এই রুগীটা যেমন ডান চোখে কম দেখতে শুরু করবে এবং অনেক সময় রুগীরা আমাদের কাছে ব্লাইন্ড হয়ে আসে। সো আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই একটা মাথা ব্যথা এবং চোখে দেখা এক চোখে কম দেখার সমস্যা নিয়ে আসবে, তখন আপনাকে মাথায় চিন্তা রাখতে হবে যে তার ব্রেইনে কোনো প্রবলেম থাকতে পারে। হ্যাঁ? সো তখন ব্রেইন রিলেটেড আমরা একটা ইভালুয়েশন করব বাই ডুইং এ এমআরআই উইথ অবভিয়াসলি কন্ট্রাস্ট। সো এখানে আমরা এমআরআই যখন দেখব, দেখেন অনেকগুলো সেকশন আছে। দিস ইজ অ্যাক্সিয়াল সেকশন প্যারালাল টু দ্য ফ্লোর, আমরা এই ছবিগুলো সেকশনগুলো নেওয়া হয়। আর এটা হলো করোনাল সেকশন, এটা পারপেন্ডিকুলার টু দ্য ফ্লোর, এটা নেওয়া হয়। আর এটা হলো স্যাজেটা সেকশন, এটা মিড লাইন থেকে প্যারালালি অনেকগুলো আপনার সেকশন নেওয়া হয়, যেটাকে আমরা বলি স্যাজেটা সেকশন। সো ইটস এ অ্যাক্সিয়াল সেকশন, দিস আর T1 ওয়েটেড ইমেজ, T2 ওয়েটেড ইমেজ। এবং আমি একটু মিউটে যেতে, আমার একটা ইমার্জেন্সি কল আসছে।
এখন শুনতে পাচ্ছেন? এখন কি আপনারা শুনতে পাচ্ছেন না? একটু আমাকে কাইন্ডলি একটু জানাবেন। ওকে, আমার মনে হয় এখন আপনারা শুনতে পাচ্ছেন আবার। আমি আবার আপনাদের ইয়েতে চলে যাই। কি ফোন দিছে দেখো। বন্ধ করো। ওকে, আমরা নিউরোভাস্কুলারে চলে যাব এখন। নিউরোভাস্কুলারে যাওয়ার আগে আমরা ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেইন এটা আমরা একটু দেখে নিব। ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেইন আপনি দেখেন যে আমাদের সবগুলো ব্লাড সাপ্লাই আসলে মূলত আসে হচ্ছে হার্ট থেকে। দিস ইজ দ্য আর্চ অফ দ্য অ্যাওর্টা, দিস ইজ দ্য বিসিএস, ব্রাকিওসেফালিক কমন ক্যারোটিড সাবক্লেভিয়ান। এখানে ব্রাকিওসেফালিকে আমরা রাইট সাবক্লেভিয়ান আর্টারি, রাইট কমন ক্যারোটিড আর্টারি, দিস ইজ দ্য ভার্টিব্রাল আর্টারি। ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি থেকে আমাদের আসে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি দিস দ্য কমন ক্যারোটিড এবং বাইফার্কেশন হচ্ছে এট দ্য লেভেল অফ দি C3-4 লেভেল। এখানে বাইফার্কেশন হয়ে এটা কমন ক্যারোটিড আর্টারি ক্যারোটিড ক্যানেল দিয়ে আমাদের ব্রেনে যাচ্ছে। যে এটা আমরা কিভাবে ভাগ হচ্ছে সেটা আমি আপনাদের আগেই বলেছি। সো এখানে আপনি দেখেন যে দিস ইজ দ্য সুপ্রোল্যাটারাল সারফেস, দিস ইজ দ্য মিডিয়াল সারফেস এন্ড দিস ইজ দ্য ইনফ্রো সারফেস। সুপ্রোল্যাটারাল সারফেসে আমরা যে কালারটা বেসিক্যালি দেখতে পাচ্ছি এটা হলো একটা পিঙ্ক কালার। এই পিঙ্ক কালারটা আমাদের মূলত সাপ্লাই দিচ্ছে কে? আমাদের মিডিল সেরিব্রাল আর্টারি। সো মিডিল সেরিব্রাল আর্টারি বেসিক্যালি সাপ্লাই দেয় হচ্ছে আমাদের সুপ্রোল্যাটারাল সারফেসে। আর ইয়েলো মতো যে কালারটা এটা হলো আমাদের অ্যান্টেরো সেরিব্রাল আর্টারি, যেটা মোস্টলি সাপ্লাই দিচ্ছে মিডিয়াল সারফেস অফ দ্য ব্রেইন এবং পার্টলি সাপ্লাই দিচ্ছে হচ্ছে আমাদের মিডিয়াল 1 ফিঙ্গার ব্রেথ বা 1 সেন্টিমিটার অফ দ্য সুপ্রোল্যাটারাল সারফেস। সেখানে হচ্ছে আমাদের অ্যান্টেরো সেরিব্রাল আর্টারি। এন্ড পোস্টেরিয়রলি আমাদের একটু রেড এর মতো যে কালার এটা আমাদের সাপ্লাই দিচ্ছে পোস্টো সেরিব্রাল আর্টারি। এন্ড ইনফেরিয়রলি আমরা যদি ভাগ করি, medial half is supplied by the anterocerebral artery and the lateral half is supplied by the blue color. Lateral half is supplied by the again the medial cerebral artery. ওকে, সো এই ছবিটা আপনাকে অনেক বেশি গাইড করবে। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে এই ছবিটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ছবি। এখানে আপনি দেখেন যে দিস ইজ দ্য অ্যান্টেরোসেরিব্রাল আর্টারি, দ্য মিডিয়াল সেরিব্রাল আর্টারি। মিডিয়াল সেরিব্রাল আর্টারি যে লেন্টিকুলো স্ট্রাইড যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলো মূলত লেন্টিকুলো স্ট্রায়াট এই কারণেই বলা হচ্ছে কারণ সে লেন্টিফর্ম নিউক্লিয়াসকে সাপ্লাই দিবে এবং কর্ডের নিউক্লিয়াসকে সাপ্লাই দিবে এবং ইন্টারনাল ক্যাপসুল স্ট্রায়াট বলা হচ্ছে এই কারণে যে ইন্টারনাল ক্যাপসুলকে সে সাপ্লাই দিচ্ছে। সো এই যে সাপ্লাই এই ছোট ছোট আর্টারি গুলোকে আমরা বলি লেন্টিকুলো স্ট্রায়াট আর্টারি বা পারফোরেটিং আর্টারিজ। দিস লেন্টিকুলো স্ট্রায়াট আর্টারি অ্যাকচুয়ালি এগুলাকে বলা হয় আর্টারি অফ দ্য স্ট্রোক। আমাদের যে হিমোরেজিক স্ট্রোক হয়, যাদের লং স্ট্যান্ডিং হাইপারটেনশন থাকে, যারা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ইরেগুলারলি নেয়, তাদের এই আর্টারিগুলোর মধ্যে আপনার এনিরিজম হয়, যেগুলো আমরা বলি মাইক্রো এনিরিজম অফ বোচার্ড। এই এনিরিজম গুলো যখন আনকন্ট্রোল হাইপারটেনশন হয় তখন আপনার হচ্ছে যে রাপচার হয়ে যায়, রাপচার হয়ে হিমোরেজিক স্ট্রোক হয় এবং এই হিমোরেজিক স্ট্রোক থেকে আমাদের খুব কমন লোকেশন হিমোরেজিক স্ট্রোকের হচ্ছে আমাদের এই ক্যাপসুলো গ্যাংগ্লিওনিক যে এরিয়া। এই ক্যাপসুলো গ্যাংগ্লিওনিক এরিয়ার মধ্যে আমাদের এই স্ট্রোক গুলো সবচেয়ে কমন। সো আমাদের ক্যাপসুলো গ্যাংলিয়ন এরিয়াতে হিমোরেজিক স্ট্রোকের আমাদের পার্সেন্টেজ কত? ইট ইজ অ্যাবাউট 60 to 65%। আর থ্যালামিক স্ট্রোক হচ্ছে 10%, থ্যালামাসের মধ্যে থাকবে। আর লোবার স্ট্রোক হচ্ছে আমাদের 10%, বাকি 10 to 15% পন্টাইন স্ট্রোক। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় হিমোরেজিক স্ট্রোক হতে পারে। ওকে, সো আসেন আমরা স্ট্রোক নিয়ে, স্ট্রোক যখন আসবে আপনার কাছে তখন কিন্তু আপনার ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আমি আগেই বলেছি হবে সিটি স্ক্যান, নট এমআরআই। এটা মাথায় রাখতে হবে। এটা অনেকগুলো কারণ আছে, কারণ সিটি স্ক্যান স্ট্রোকের একটা পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে হচ্ছে আপনার কি নিয়ে আসে, এটা আসে হচ্ছে পেশেন্টটা আনকনসাস হয়ে যাচ্ছে, একটা ইমার্জেন্সি কন্ডিশন। সো একটা ইমার্জেন্সি কন্ডিশনে আপনি এমআরআই করতে গেলে কিন্তু দেখেন 20 থেকে 25 মিনিট সময় লাগবে। রাদার আপনি একটা সিটি স্ক্যান করতে গেলে আপনি 4 থেকে 5 মিনিটের মধ্যেই আপনি স্ক্যানটা দেখতে পাচ্ছেন, আপনি একটা একিউট বা ইমার্জেন্সি একটা ডিসিশন মেকিং পেশেন্টের জন্য করতে পারছেন। দিস ইজ ভেরি মাচ ভাইটাল ফর পোস্ট অপারেটিভ পেশেন্ট ম্যানেজমেন্ট, পেশেন্ট mortality, morbidity and patient prognosis. So CT scan is the investigation of choice for stroke. So these occupies the foremost position for identification of the ICH. ICH মানে হচ্ছে intracerebral hematoma বা spontaneous intracerebral hematoma। এবং সিটি স্ক্যান কিন্তু 1 সেন্টিমিটারের কমও যদি আমাদের হিমোরেজ হয় সেটাকে কিন্তু ডিটেক্ট করতে পারে। এন্ড ভেরি স্মল পন্টাইন এন্ড মেডুলারি হিমোরেজ অনেক সময় ওভারলুক করে যায়, বা পোস্টোফোসা ছোট হিমোরেজ ওভারলুক করে যায়। সো কোনো একটা হিমোরেজ এরকম ওভারলুক করলে তখন আমরা
এনজিওগ্রাম বা হচ্ছে আমরা এমআরআই সেগুলো করে আমরা স্ট্রোকটাকে ডিটেক্ট করব। সো একটা ওল্ড হিমোরেজের ক্ষেত্রে আবার গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু এমআরআই, এটা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে। So, though more sensitive for delineating post-focal lesion, generally not necessary for primary diagnosis, আমি আগেই বলছি, particularly demonstrating the brainstem hemorrhage যদি আপনি সাসপেক্ট করেন তখন এমআরআই is essential and more accurate for identification of chronic hemorrhage. সো ভাস্কুলার ইমেজেস কি কি আছে? ভাস্কুলার ইমেজেস হচ্ছে আমাদের ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি, সিটি এনজিওগ্রাফি, এমআর এনজিওগ্রাফি এন্ড এমআর ভেনোগ্রাফি। সো এর মধ্যে ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফিটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড এই কারণে, কারণ এখানে আমরা ডাইনামিক ভিউ দেখতে পারি, আর্টারিয়াল ফেজ, ভেনাস ফেজ, ক্যাপিলারি ফেজ। বাট এটা একটু ইনভেসিভ প্রসিডিউর। আপনারা জানেন যে ফিমোরাল আর্টারি ক্যাথেটারাইজেশন করে তারপরে হচ্ছে এটা করতে হয়। তারপর এছাড়া হচ্ছে সিটি এনজিওগ্রাফি, এটার জন্য আমাদের যে আয়োপামিরাল কন্ট্রাস্ট এটা দিয়ে আমরা করতে পারি, এটা নন ইনভেসিভ প্রসিডিউর। আর এমআর এনজিওগ্রাফি এটাও অনেক সময় সিএসএফটাকে আপনার কন্ট্রাস্ট হিসাবে ইউজ করে এটা করা যায়, অথবা এখানে গ্যাডোলিনিয়াম কন্ট্রাস্ট দিয়েও আমরা এমআর এনজিওগ্রাফি এবং এমআর ভেনোগ্রাফি আমরা করতে পারি। আমরা কখন ভাস্কুলার ইমেজিং চিন্তা করব? আমরা যদি চিন্তা করি কোনো সাবআরাকনয়েড হিমোরেজ, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাবআরাকনয়েড হিমোরেজের একটা পেশেন্ট যখন আসবে, এটা আমাদের 85% কজই হচ্ছে যে রাপচার্ড এনিউরিজম। ওকে, সো দিস ভেরি ইম্পর্টেন্ট যে এনিউরিজম ডেলিনিয়েশনের জন্য আমরা ভাস্কুলার ইমেজিং করব। এছাড়াও সাবআরাকনয়েড হিমোরেজ হতে পারে রাপচার্ড এবিএম হয়ে হতে পারে, রাপচার্ড ডুরাল হেভি ফিস্টুলা হয়ে হতে পারে, ক্যারোটিড ক্যাভার্নাস ফিস্টুলা হয়ে হতে পারে, অথবা পিটুইটারি অ্যাপোপ্লেক্সি হয়েও আমাদের সাবআরাকনয়েড হিমোরেজ হতে পারে, অথবা একটা ইন্ট্রাটিউমোরাল হিমোরেজ হয়েও আমাদের সাবআরাকনয়েড হিমোরেজ হতে পারে। বাট আপনারা কমনলি মনে রাখবেন দুইটা জিনিস সাবআরাকনয়েড হিমোরেজের, একটা হচ্ছে এনিউরিজম রাপচার আর এটা হচ্ছে রাপচার এবিএম। সো দুইটাই আপনি যদি ভালো করে ডেলিনিয়েশন করতে চান তাহলে আপনার লাগবে একটা ভাস্কুলার ইমেজিং, যেটাকে আমরা বলি সিটি এনজিওগ্রাম। এছাড়াও একটা হাইপারটেনসিভ পেশেন্টের এটিপিক্যাল সাইডে লোবার হিমোরেজ হয়েছে, আমাদের ভাস্কুলার ইমেজিং করে আমরা দেখব যে অন্য কোনো প্যাথোলজি আছে কিনা। রিকারেন্ট হিমোরেজ যদি হয় তাহলে আমাদের ভাস্কুলার ইমেজিং করতে হবে। অনেক সময় ইসকেমিক স্ট্রোক যদি হয় তখনও আমরা ভাস্কুলার ইমেজ করে আমরা দেখি যে এমসিএ তে কোনো মিডি সেরিব্রাল আর্টারি বা অ্যান্ট্রোসেরিব্রাল আর্টারিতে কোনো থ্রম্বোসিস বা থ্রম্বোএম্বোলিজম হলো কিনা। সে একজন বলতে পারছেন যে শোনা যাচ্ছে না, ফারহানা ইয়াসমিন। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন? একটু কমেন্টে যদি একটু জানান। জুয়েল দেখো তো। ওকে, আমার মনে শোনা যাচ্ছে, আপনার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব। এবার আসেন আমরা কয়েকটা হিমাটোমা আপনাদেরকে দেখাবো। দিস ইজ এ ক্লাসিক্যাল ক্যাপসুলো গ্যাংলিয়নিক হিমাটোমা। আমি আগেই বলেছি যে 60 to 65% কেস এরকম আমরা পাই হিমাটোমার। আর 10% হিমাটোমা পিওরলি থ্যালামিক থাকে, 10% হলো সেরিবেলার হিমাটোমা থাকে, আর বাকি 10 to 15% এটা কিন্তু আমাদের থাকে হচ্ছে যে পন্টাইন হিমাটোমা। ওকে, আচ্ছা, এটা একটা অবশ্য ক্যাভারনোমার একটা ছবি, এটা আপনাদের জন্য এটা এগেইন ক্যাভারনোমা। এটা একটা এবিএম এর একটা ছবি। আপনারা যদি দেখেন যে এবিএম আর্টারি ভেনাস ফিস্টুলার একটা ছবি, এটা দেখেন যে আর্টারি ফিডিং আর্টারি, এটা হলো নাইডাস, এবিএম এর নাইডাস, আর এটা হলো ড্রেনিং ভেইন, যেটা আমাদের ড্রেন করতেছে একটা ভেনাস সাইনাসের মধ্যে। এইখানে আপনি T2 এর ইমেজে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লো ভয়েড। এই ফ্লো ভয়েড গুলো যখন দেখবেন তখন আপনি সন্দেহ করবেন যে তার আর্টারি ভেনাস ম্যালফরমেশন আছে, তখনই আপনি তাকে এনজিওগ্রাম করতে দিবেন, সিটি এনজিওগ্রাম অথবা এমআর এনজিওগ্রাম। এবং এটা আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, দিস ইজ ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি, দিস ইজ দ্য ফিডিং আর্টারি নাইডাস। আর আমরা ভেনাস পেজে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ ড্রেনিং ভেইন, ড্রেনিং ভেইন। সো ইটস এ ডাইনামিক ভিউ, ডাইনামিক ভিউ এভিএম। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হাইপোডেন্স বা এরিয়া, যেহেতু এটা সিটি স্ক্যান এর জন্য আমরা হাইপোডেন্স বলবো, অন দ্য রাইট ফ্রন্টোপ্যারাটাল রিজিয়ন। বা ডে 2 তে যে আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু একটা মেলিগন্যান্ট এমসি ইনফার্ক্ট, হয়তোবা এখানে কোনো
থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়া হয়েছিল অথবা অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল দিলেও আমাদের যখন এটা মেলিগনেন্ট হয় তখন কিন্তু এই অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল গুলো ইভেন কন্ট্রাইন্ডিকেটেড। বাট আবার দেখেন রিপারফিউশন ইনজুরি হয়ে পেশেন্টের 6 ডেতে বা ডে 2 তে একটু হয়েছিল হাইপোডেন্সিটি, বাট 6 ডেতে যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা হিমোরেজ অন ইনফার্ক্ট হয়ে গেছে। দিস ইজ কল্ড হিমোরেজ অন ইনফার্ক্ট, মেবি ডিউ টু থ্রম্বোলাইটিক থেরাপি অর অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল থেরাপি। সো এগেইন আমরা দেখতে পাচ্ছি যে একটা হিমাটোমা, ক্যাপসুল গ্যাংলিওনিক হিমাটোমা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপসুল গ্যাংলিওনিক হিমাটোমা, আর এখানে ক্যাপসুল গ্যাংলিওনিক হিমাটোমা অ্যালং উইথ ইন্ট্রাভেন্ট্রিকুলার এক্সটেনশন। অনেক সময় এটা কিন্তু আমাদের ভেন্ট্রিকলের মধ্যে চলে যায়, ইন্ট্রাভেন্ট্রিকুলার হিমোরেজও থাকে। এটা একটা পিওর ইন্ট্রাভেন্ট্রিকুলার হিমোরেজ। এইসব ক্ষেত্রেও সিটি এনজিওগ্রাম করতে হয় যে কোনো ভাস্কুলার ম্যালফরমেশন আছে কিনা। বাট এই ছবিটা আপনাদের আমি দেখাচ্ছি যে এইখানেও আমরা দুই দিকে হাইপারটেনশন দেখতে পাচ্ছি। এই ছবিটা ডায়াগনোসিস আপনার কমেন্টে যদি কেউ করতে পারেন, এটা একটা কুইজ আপনাদের জন্য আমি দিলাম, কমেন্টে আপনারা এটা ডায়াগনোসিসটা বলেন। ডক্টর শুভ, ডক্টর ফারহানা, আপনারা কি এটা ডায়াগনোসিস বলতে পারবেন? ডক্টর বেনজির, এই ছবিটা ডায়াগনোসিস কি? এটা কি সিটি স্ক্যান না এমআরআই? এটা একটু বলে নিয়েন। বেনজির আপনি আনসার দিয়েছেন দিস ইজ মাল্টিপল স্ক্লেরোসিস। দিন ইসলাম আপনি বলেছেন ডিফিউজ ক্যালসিফিকেশন। হ্যাঁ, আপনার আনসারটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে দিন ইসলাম, আপনি মোটামুটি রাইটলি বলেছেন ডিফিউজ ক্যালসিফিকেশন। বাট আমরা এটাকে বলবো হচ্ছে যে আচ্ছা আরেকটু বলেন তো, এটা কি সিটি স্ক্যান নাকি এমআরআই? ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি এ সিটি স্ক্যান। কেন আমি বলতেছি সিটি স্ক্যান, কারণ এখানে এই যে স্কালটা কিন্তু আমাদের সাদা এবং এটা দুই দিকে ডিফিউজ ক্লাসিফিকেশন তো অবশ্যই, দুই দিকের বেজাল গ্যাংলিয়া ক্লাসিফিকেশন, এবং এই বেজাল গ্যাংলিয়া বাইল্যাটারাল বেজাল গ্যাংলিয়া ক্লাসিফিকেশন ফিজিওলজিক্যাল কন্ডিশন। এটাকে আমরা বলি ফার ডিজিজ, এটা কিন্তু প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন না, এটাকে বলা হয় ফার ডিজিজ। ওকে, ফার এফএইচ ফার ডিজিজ। ওকে, প্রিয়া প্রিয়া এটাকে বলেছেন এমআরআই। এটা এমআরআই কিভাবে হলো? কারণ এটা তো বোনস তো সাদা, এমআরআই আমরা বোনসটা কি পাবো? কালো পাবো। ওকে, এটা মাল্টিপল ক্লাসিফিকেশন, রাইট। এবার আপনারা আসেন হচ্ছে যে এই ছবিটা দেখেন, এখানে দেখেন যে একটা এমসিএ টেরিটরিতে ইনফার্ক্ট এবং তার মাঝখানে আবার একটা হিমোরেজিক ট্রান্সফরমেশন হয়েছে। ওকে, সো হিমোরেজিক ট্রান্সফরমেশন অন ইনফার্ক্ট। আর এই ছবিটার ডায়াগনোসিস কে বলতে পারবেন? মোহাম্মদুল্লাহ আমাদের সাথে লাইনে আছে, মোহাম্মদুল্লাহ কি বলতে পারবে এটা ডায়াগনোসিস? external capsule zone or calcification. কি দেখা যায়? অ্যান্টেরিয়র হর্ন দেখা যাচ্ছে, ফ্রন্টাল হর্ন আমরা ফ্রন্টাল দেখতে হর্ন, পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে পেছনে পোস্টেরিয়র হর্ন দেখা যাচ্ছে। আর এখানে সেন্ট্রাল ক্যানেলের মধ্যে এখানে সম্ভবত ক্যালসিফিকেশন আছে, আর ফ্রন্টাল পোস্টেরিয়র হর্নেও ক্যালসিফিকেশন আছে, মানে করোরাল প্লেক্সাস ক্যালসিফিকেশন থাকতে আর পারে। সিলভিয়ান ফিশার বেজাল সিস্টেমেও আমাদের হাইপার ডেনসিটি আছে এবং এটা অনেকটা মাকড়সার মতো।
আপনার এটার হাইপার ডেন্সিটি যদি দেখেন, এটা একটা স্পাইডার লাইক বা ওয়েব লাইক হাইপার ডেন্সিটি। এটাকে আমরা বলি সাবঅ্যারাকনয়েড হিমোরেজ। সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, কারণ যখন আমাদের যে ব্লাড ভেসেল গুলো, আমি বলেছি যে ব্লাড ভেসেল গুলো আমাদের সাবঅ্যারাকনয়েড স্পেসে থাকে। তো সাবঅ্যারাকনয়েড হিমোরেজ যখন হয়, তখন ওই যত জায়গায় সাবঅ্যারাকনয়েড স্পেস আছে, সিএসএফ থাকে, তত জায়গায় কিন্তু এই ব্লাডটা ছড়িয়ে যায়। সেজন্য আমরা এটাকে বলি যে স্পাইডার লাইক অর ওয়েব লাইক এখানে হাইপার ডেন্সিটি, যেটাকে আমরা বলি সাবঅ্যারাকনয়েড হিমোরেজ। এবং আমি আগেই বলেছি সাবঅ্যারাকনয়েড হিমোরেজের 85% কজই কি, রাপচার্ড সেরিব্রাল এনিরিজম। সো আমরা এখন এনিরিজম দেখার জন্য এই রোগীটাকে কি সাজেস্ট করব, একটা এনজিওগ্রাম সাজেস্ট করবো। এবং আমরা সাজেস্ট করে আমরা কি পেয়েছি দেখেন, একটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এনিরিজম। ওকে, এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং পিকম জাংশনের একটা পিকম এনিরিজম। এখন এই এনিরিজমের যে চিকিৎসা, এনিরিজম গুলো আমরা কি করি, আমরা এটাকে হচ্ছে কয়েলিং করতে পারি। কয়েলিং কি, একটা ফিমোরাল আর্টারি দিয়ে আমরা ক্যাথেটার দিয়ে আমরা যখন এই যে নেক অফ দ্য এনিরিজমের এখানে আসবো, এসে আমরা কি করতে পারি, এখানে একটা কয়েল ইনজেক্ট করে দিয়ে দিতে পারি। হ্যাঁ, প্লাটিনাম কয়েল এখানে ইনজেক্ট করে দিয়ে দিলে এই পটেনশিয়াল যে ডোমটা এটা ফিল আপ হয়ে গেল, এবং আস্তে আস্তে এটা ফাইব্রোসিস হয়ে এটা কিন্তু বন্ধ হয়ে যায়, এবং রাপচারের আর কোনো সম্ভাবনাই থাকে না। সো এটা হলো কয়েলিং ট্রিটমেন্ট। তো কয়েলিং ট্রিটমেন্টের সুবিধা হলো যে আপনাকে বড় ধরনের কোনো সার্জারিতে যেতে হলো না। হ্যাঁ, ইটস এ মিনিমালি ইনভেসিভ প্রসিডিউর, এবং ইটস এ গোল্ড স্ট্যান্ডার্ড প্রসিডিউর ওয়ার্ল্ড ওয়াইড। বাট এটার একটা অসুবিধা হলো যে এখানে যে কয়েলগুলো, ওই কয়েলগুলোর অনেক দাম। আমরা যদি একটা কয়েল এরকম 2.5 লাখ টাকার মতো, সো আমাদের যদি 2টা কয়েল লাগে, প্রায় 4-5 লাখ টাকা খরচ হয়ে যায় এই চিকিৎসার জন্য। সো এটা আমাদের একটা ট্রিটমেন্ট হলো কয়েলিং করা। আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে ক্লিপিং করা। ক্লিপিং ক্লিপিং মানে হলো যে সার্জিক্যাল ব্রেইনটাকে আমরা, এই যে দেখেন এরকম একটা সাবঅ্যারাকনয়েড হিমোরেজ নিয়ে আমাদের কাছে আসছিল একটা পেশেন্ট। তার এনজিওগ্রাম করে আমরা পেয়েছি এন্ট্রো কমিউনিকেটিং আর্টারি এনিউরিজম। এবং এই এন্ট্রো কমিউনিকেটিং আর্টারি এনিউরিজমটাকে আমরা কি করেছি, একটা বাইফ্রন্টাল ক্রেনিওটমি করে আমরা এটাকে বাইফ্রন্টাল একটা ক্রেনিওটমি করে আমরা এটাকে করেছি। সো আমি আপনারা একটা ভিডিও দেখেন যে কিভাবে আসলে একটা ক্লিপিং অপারেশন করা হয়, তাহলে আপনাদের আইডিয়া হবে যে এই যে এই ধরনের এনিরিজমের, এবং এইগুলো আমাদের দেশে খুব এখন কমনলি করা হয়, এই এনিরিজম ক্লিপিং। তো আমি আপনাদের এখন একটা ভিডিও দেখাবো যে কিভাবে ক্লিপিং করা হয়, জাস্ট আপনাদের আইডিয়ার জন্য। ক্লিপগুলো কি ঠিক জানেন? এগুলো, হ্যাঁ, এগুলো টাইটেনিয়াম ক্লিপ। আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা, আমি আপনাদের আরেকটু পজ করে করে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন যে একটা পেশেন্ট আমাদের আসছে সাবআরাকনয়েড হিমোরেজ নিয়ে। সাবআরাকনয়েড হিমোরেজ, এই দেখেন এখানে সাবআরাকনয়েড হিমোরেজ হয়ে এখানে অনেকটা স্পাইডার লাইকের মতো হয়েছে, এবং বাট ইন্টার হেমিস্ফেরিক ফিশারে আপনারা দেখবেন যে এখানে ইয়েটা বেশি, ব্লাডটা বা হাইপার ডেন্সিটিটা। এটা কেন হয়েছে? ডিউ টু রাপচার অফ দি অ্যাকম অ্যানিরিজম, অ্যান্ট্রো কমিউনিকেটিং আর্টারি অ্যানিরিজম। হান্টেন হেজ গ্রেডিং ছিল 2, ফিশার গ্রেডিং কোশ্চেন মার্কিং সিস্টেম করা হয়েছে। ভিডিওর সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি শিওর না। এখন হয়তো আপনারা শুনতে পাবেন। সাউন্ড শোনা যায় ভিডিওর? হ্যাঁ, যেহেতু টেম্পোরালিস মাসেলটা আমরা উঠিয়ে ফেললাম। এখন আমরা একটা টেরিওনাল ক্রেনিওটমি করব। দেখেন একটা আইডিয়াল বিন শেপ টেরিওনাল ক্রেনিওটমি করা হয়েছে। টেম্পোরালিস মাসেলটা আমরা উঠিয়ে ফেললাম। ওই ভিডিও সাউন্ডটা হয়।
আমরা যে সিলভিয়ান ফিশার করেছিলাম ওই সিলভিয়ান ফিশারটা এখন ডিসেকশন করা হচ্ছে, দেখেন। একটু আগে ডুরা ম্যাটার কাটা হচ্ছিল, এখন অ্যারাকনয়েড ম্যাটার কাটা হচ্ছে। এগুলো কিন্তু ব্রেইন ম্যাটার না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এগুলো বড় ধরনের কোনো ক্ষতি নাই এগুলো কাটলে। আপনাদের একটু আগে দেই ভিডিওটা। এগুলো সবই অ্যারাকনয়েড ম্যাটার ইয়ে করা হচ্ছে। এটা হলো অপটিক নার্ভ, আপনারা যদি ভালো করে দেখেন, দিস ইজ দ্য অপটিক নার্ভ, দিস ইজ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দিস ইজ দ্য অ্যারাকনয়েড ম্যাটার। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অ্যান্ট্রোসেরেব্রাল আর্টারিতে একটা টেম্পোরারি ক্লিপ দেওয়া হচ্ছে। আমরা দুই দিকের অ্যান্ট্রোসেরেব্রাল, এটা হচ্ছে আমাদের সেই এনিরিজম, নেক অফ দ্য এনিরিজম, এটা ডোম অফ দ্য এনিরিজম। এটা ইপসিল্যাটারাল অ্যান্ট্রোসেরেব্রাল আর ওটা কন্ট্রোল্যাটারাল অ্যান্ট্রোসেরেব্রাল আর্টারিতে এই টেম্পোরারি ক্লিপ বসানোর উদ্দেশ্য হলো যখন এনিরিজমের এখানে একটু ডিসেকশন করা হবে যাতে এটা রাপচার হলেও যাতে অনেক বেশি ব্লিডিং না হয় এই জন্য। আর এইদিকে আমরা দেখবো যে মানে A2 বলা হয় বা অ্যান্ট্রোসেরেব্রাল আর্টারির যে অ্যান্ট্রো কমিউনিকেটিং এর পরের যে অংশগুলো, এগুলো আমরা এক্সপোজ করে দেখবো। আমরা চারদিকে এক্সপোজ করে দেখে নেকটাকে আইডেন্টিফাই করে টু দা পয়েন্টে ক্লিপিং করতে হবে। আর না হলে পেশেন্টের কিন্তু বড় ধরনের ইসকেমিক স্ট্রোক হয়ে যাবে। যেগুলো ক্লিপিং করে কোনো একটা প্যারেন্ট আর্টারি যদি ধরা পড়ে যায় তখন কিন্তু এটা ইসকেমিক স্ট্রোক হয়ে যায় আবার। এটা হলো A2, আমরা দেখতে পাচ্ছি। এটা হলো আমাদের এনিরিজম, আপনারা এই ছবিটা একটু খেয়াল করেন। দিস ইজ দ্য কন্ট্রোল্যাটারাল A1, ইপসিল্যাটারাল A1, ইপসিল্যাটারাল A2,
দিস ইজ দ্য নেক অফ দ্য এনিরিজম, ডোম অফ দ্য এনিরিজম। সো আমাদের উদ্দেশ্য থাকবে এই নেকের এখানে একটা ক্লিপ বসিয়ে দেওয়া। এই নেকের এখানে একটা আমরা এনিরিজম ক্লিপ কি দিব, অ্যাপ্লাই করব, তাহলে হচ্ছে যে আমাদের অপারেশন শেষ। টেম্পোরারি ক্লিপ যেগুলো দেওয়া হয়েছিল, এই দুটো ক্লিপ উঠে নেওয়া হয়েছে, এটা আমাদের পার্মানেন্টলি এই ক্লিপটা থেকে যাবে। কন্ট্রালেটার A1, কন্ট্রালেটার A2 এবং ইপসিলেটারাল A2। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য এনিরিজম ক্লিপিং। সো এই জিনিসটা আপনারা একটু দেখলেন, একটা জাস্ট আপনাদের আইডিয়ার জন্য এটা দেখানো হলো। এরপরে আপনারা আসেন হচ্ছে যে এটা আরেকটা ফিগার। দেখেন এখানে যে আমাদের যে স্ট্রোক, এই স্ট্রোক গুলো প্রথমে ইসকেমিক স্ট্রোক আসলেই যে আপনি এরকম হাইপোডেন্স এরিয়া পেয়ে যাবেন তা না। উইদিন 1 আওয়ার 2 আওয়ার আসলে আমরা এখানে পাবো যে সাইসাস আছে যারা এগুলো ইফেস্ট হয়ে গেছে ও নট ওয়েল ডিমার্কেটেড। আর আরো কিছুক্ষণ 2 ঘন্টা গেলে আমরা হয়তো বুঝতে পারবো যে ভেন্ট্রিকল ইজ ইফেস্ট। বাট স্ট্রোকটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমরা কিন্তু খুব ভালো করে ওয়েস্ট শেপড যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে। আচ্ছা, এটা একটা পোস্টমর্টেমের ছবি। একটা ইসকেমিক স্ট্রোক বেজিলার ট্রাঙ্কে আপনার দেখেন থ্রম্বোসিস হয়ে একটা স্ট্রোক হয়েছে এবং আইকা পর্যন্ত এটার এক্সটেনশন আছে, যার ফলে কি হয়েছে আমাদের অ্যান্টেরো ইনফিরিয়র সেরিবেলার আর্টারি সিনড্রোম, মানে পমসের এখানে কিন্তু আমাদের দেখেন ইসকেমিক স্ট্রোক এর জন্য আমরা ডিফিউশন ওয়েটেড ইমেজে ডিফিউশন রেস্ট্রিক্টেড পাচ্ছি। আর এটা আরেকটা সাইন, এটাকে বলা হয় হাইপার একিউট আর্টারিয়াল সাইন। অনেক সময় মিডিল সেরিব্রাল আর্টারিতে যে ক্লট গুলো জমা হয় সেগুলো নর্মাল সিটি স্ক্যান মানে কন্ট্রাস্ট ছাড়াই নর্মাল সিটি স্ক্যানেও কিন্তু এটা শো করে। সো অনেক সময় নর্মাল সিটি স্ক্যান দেখলেও আপনি যদি এরকম হাইপার একিউট আর্টারিয়াল সাইন পান, তখন আপনাকে চিন্তা করতে হবে এই পেশেন্টটা কিন্তু একটা মানে স্ট্রোক ইন প্রোগ্রেসের দিকে যাচ্ছে। তখনই এটা উপযুক্ত সময় আমাদের আরটিপিএ বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এটা দেওয়ার, যেটাকে এলটেপ লেজ নামে বাজারে পাওয়া যায়। সো এলটেপ লেজ এটা দেওয়ার কিছু ইন্ডিকেশন, কিছু কন্ট্রা ইন্ডিকেশন এবং সাইড ইফেক্ট আছে। এই জন্যই এটাকে খুব সাবধানে এবং একটা স্ট্রোক ইউনিটে প্রপার মনিটরিং এর মাধ্যমে এবং প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে এইটাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এই যে থ্রম্বোসিসটা মিডিল সেরিব্রাল আর্টারিতে, এই থ্রম্বোসিসটা আমরা থ্রম্বোলাইসিস ইউজ করে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইউজ করে আমরা এটাকে ট্রিট করতে পারি, অথবা একটা মেকানিক্যাল থ্রম্বেক্টমিও আমরা কিন্তু করতে পারি। এবং এটার একটা থ্রেশহোল্ড হচ্ছে এটা কিন্তু 2.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে করতে বলা হয় স্ট্রোকের। সো দেরিতে মোর দেন 4 আওয়ারের পরে যে এটা কিন্তু রিপারফিউশন ইনজুরি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এরপরে আসেন আমরা কিছু নিউরো অঙ্কোলজি দেখবো, কিছু টিউমার। এই টিউমারটা আমি আপনাদের আগেও দেখেছি, ক্লাইনয়েডাল মেনিনজিওমা। এই পেশেন্টটা আমাদের কাছে আসছে হেডেক এবং রাইট সাইডের ভিজুয়াল ডিমনেস নিয়ে, এবং তাকে আমরা যেটা করেছিলাম যে অরবিটোটেরিয়নাল ক্রেনিওটমি করে এই বড় একটা ক্রেনিওটমি করে দুরাটা ওপেন করে টোটাল টিউমারটাই বের করে দেওয়া হয়েছে। বাট ইটস এ ভেরি ডিফিকাল্ট সার্জারি এবং খুব চ্যালেঞ্জিং সার্জারি, বাট ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। এরপরে আসেন ইটস এ গ্লায়োমা, ইটস এ রিকারেন্ট গ্লায়োমা অ্যাকচুয়ালি। গ্লায়োমা আমরা এই কারণে বলছি যে এটা কিন্তু ব্রেইন ম্যাটারের ভিতরে ইন্ট্রিনজিক টিউমার, এটা কিন্তু এক্সট্রিনজিক টিউমার, ব্রেন টিউমারের ব্রেইন ম্যাটারের বাইরে। এটা একটা মানে ব্রেইনের বাইরে, বাট ডুরাল অ্যাটাচমেন্ট আছে, আপনারা দেখেন ডুরাল অ্যাটাচমেন্ট আছে, বাট ইটস এ ভেরি ডিফিকাল্ট। এই কারণে বেজ অফ দ্য স্কালে এটা টিউমারটা, এবং আমাদের সার্কেল অফ উইলিস পুরোটাই এই টিউমারটা মানে এঙ্গেজ করে ফেলছে। আর এগুলো হলো গ্লায়োমা, যেগুলো হচ্ছে ইন্ট্রিনজিক টিউমার। এটা একটা রিকারেন্ট গ্লায়োমা। এই পেশেন্টটা এর আগে 3 বার অপারেশন হয়েছিল, চতুর্থবার আবার তার টিউমার হয়েছে, আবার তাকে আমরা অপারেশন করে দিয়েছি। কারণ গ্লায়োমা যেহেতু লোকালি মেলিগন্যান্ট টিউমার এবং লো গ্রেড গ্লায়োমা, এটা রেডিও সেন্সিটিভ বা কেমো সেন্সিটিভ না, সেই জন্য এগুলো বারবার আসলে বারবারই সার্জিক্যাল এক্সিশন করতে হয় এবং রিকারেন্স রেট ইজ
হাই, 2-3 বছর পর পর রিকারেন্স হয়েছে। এই পেশেন্টটার এরকম আমাদের কাছে যখন আসছে তাকে আমরা থার্ড টাইমের জন্য অপারেশন করছি। দেখতে পাচ্ছেন যে আগে 2 বার অপারেশন করা হয়েছিল এবং আগে ছিল পিছনের দিকে, এখন এই টিউমার আবার সামনের দিক দিয়ে। সো তখন হয় কি ইনসিশনের লাইনগুলো শুধু চেঞ্জ করতে হয়। এটা একটা অলফ্যাক্টরি গ্রুপ মেনিনজিওমা। এই পেশেন্টটা আমাদের কাছে আসছিল, নাকে ঘ্রাণ পায় না, অল্টারড সেন্সোরিয়াম, এবং পেশেন্টের হচ্ছে যে অ্যাপ্যাথি, ফ্রন্টাল লোব সাইন আছে, ইরিলিভেন্ট টকিং, এগুলো নিয়ে আমাদের কাছে আসছিল। আমরা একটা বাইফ্রন্টাল ছোট্ট ক্রেনিওটমি করেছি, করে এটাকে টোটাল টিউমারই রিমুভ করে দেওয়া হয়েছে। এটা একটা টেন্টোরিয়াল মেনিনজিওমা, এবং এই ধরনের টিউমারগুলো অনেক সময় বসে অপারেশন করা হয় অপারেটিভ ভিউটাকে অনেক মানে সুন্দরভাবে পাওয়ার জন্য। রেট্রোমাস্টয়েড, যেহেতু মাস্টয়েড এয়ার সাইনাসের পিছনে রেট্রোমাস্টয়েড যে অ্যাপ্রোচ সেদিক দিয়ে করা হয়। দেখেন পেশেন্টটা অলমোস্ট বসে গিয়েছে। সো অনেক সময় এই ধরনের পজিশনে আমাদের অপারেশন করা হয়, মানে অপারেশনের সুবিধার্থে। অ্যান্ড দিস ইজ দ্য পোস্ট অপারেটিভ ইমেজ। আপনি দেখেন যে এইটুক বোন কাটা হয়েছে এখানে, জাস্ট ট্রান্সভার্স সাইনাসটা আমাদের এই লেভেলে ট্রান্সভার্স সাইনাস থাকে। সো ট্রান্সভার্স সাইনাসটা এক্সপোজ করার জন্য যতটুকু আপনার ওপেন করতে হয়। এবং এইটা কিন্তু অনেক সময় দেখে মনে হবে যে ইসকেমিক স্ট্রোক, বাট এটা ইসকেমিক স্ট্রোক না, ইটস এ লো গ্রেড গ্লায়োমা। এমআরআই করে আমরা দেখতে পেয়েছি যে ইটস এ লো গ্রেড, বাট ইটস এ হাই গ্রেড গ্লায়োমা। কারণ কি কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হয়েছে, সেজন্য আমরা এটাকে বলতেছি হাই গ্রেড গ্লায়োমা। আর এটা হলো আমাদের অপটিক রেডিয়েশন, এটাকে আমরা বলি অপটিক রেডিয়েশন। সো এই পাথওয়েতে কোনো টিউমার যদি হয় তাহলে কিন্তু পেশেন্টের ভিজুয়াল ডিস্টারবেন্স বা কন্ট্রালেটার হোমোনিমা সেমিয়ানোপিয়া নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। এটা একটা এপিডার্ময়েড, এটা একটা সরি, এটা একটা সিস্টিক ভেস্টিবুলার সোয়ানোমা। সিস্টিক ভেস্টিবুলার সোয়ানোমা ইজ এগেইন এ চ্যালেঞ্জেস অপারেশন। এটাও কিন্তু আমরা ওই যে রেট্রোমাস্টয়েড অ্যাপ্রোচ, রেট্রোমাস্টয়েড রেট্রোসিগময়েড ক্রেনিওটমি বা ক্রেনিওটমি করে আমরা এটা করা হয়। এটা অলমোস্ট, তার কোনো ফেশিয়াল পলসি হয়নি, পেশেন্ট আলহামদুলিল্লাহ ভালো আছে। এই পেশেন্টটা দেখে আপনাদের কাছে কি মনে হয়? এই পেশেন্টটা দেখেন যে চোখগুলো বড়, নাকগুলা এবং লিপ গুলো হলো এনলার্জ, ফ্রন্টাল বোজিং আছে, তারপর হচ্ছে প্রোগনেথিজম আছে, হাতগুলা বড়, পা গুলা বড়। এই পেশেন্টের ডায়াগনোসিস কি সবাই একটু বলেন তো? হ্যাঁ, একজন অবশ্য আমাকে আনসার দিয়েছেন। আপনারা কমেন্টে একজন দুইজন একটু আনসার দেন। এই পেশেন্টের ডায়াগনোসিস কি হবে? ডক্টর দীন ইসলাম, মানস সাহা, রাজত, আপনারা খুব ফাইনলি বলেছেন। দিস ইজ দ্য কেস অফ অ্যাকচুয়ালি যে অ্যাক্রোমেগালি। 21 বছরের উপরে গেলে তাদেরকে আমরা বলি অ্যাক্রোমেগালি, আর 21 বছরের নিচে যারা থাকে তাদেরকে আমরা বলি জাইজান্টিজম। যে পিকে সাহা আপনি এটা বলেছেন জাইজান্টিজম, বাট এটা এভিশিয়াল ফিউশনের আগে, যেমন কিছুদিন আগে আমরা বাংলাদেশের সবচেয়ে লম্বা যে পেশেন্টটা মারা গেল তার ছিল হলো জাইজান্টিজম। এই পেশেন্টটা আমাদের আন্ডারে ভর্তি ছিল, বাট পেশেন্ট আসলে ভয় পাচ্ছিল তার অপারেশনের জন্য। যাই হোক, পরে এক সময় হচ্ছে যে পেশেন্টকে আমরা হারালাম কিছুদিন আগে, আপনারা হয়তো বা পত্রপত্রিকা টেলিভিশনের মাধ্যমে দেখেছেন। বাংলাদেশের সবচেয়ে লম্বা পেশেন্ট ছিলেন উনি। ওনার নামটা হলো জিন্নাত আলী। সো এই জিন্নাত আলী, তারও একটা বিশাল এরকম ম্যাক্রো অ্যাডেনোমা ছিল। তার টিউমারটা এইটার আরো 3 গুণ ছিল, বিশাল বড় একটা ম্যাক্রো অ্যাডেনোমা ছিল। সো এই পেশেন্টটা আমাদের কাছে আসছে গ্রোথ হরমোন সিক্রেটিং পিটুইটারি ম্যাক্রো অ্যাডেনোমা নিয়ে। এটা হলো আমাদের বিশাল বড় টিউমার। সো এই টিউমারটাকে আমরা যেভাবে এখন অপারেশন করি সেটা হলো নাক দিয়ে, নাক দিয়ে অ্যাপ্রোচ করা হয়। এন্ডোনেজাল, আমরা বলি এন্ডোনেজাল ট্রান্স স্ফেনয়েডাল, মানে স্ফেনয়েড সাইনাসকে আমরা এদিক দিয়ে অ্যাপ্রোচ করে আমরা টিউমারে ল্যান্ড করি এবং এই টিউমারটাকে বের করে দেওয়া হয়। ইটস এ এন্ডোনেজাল। অনেক সময় আমরা থাই থেকে ফাসালাটা নেওয়া হয়, এই ফাসালাটা নিয়েও ফ্যাট নিয়ে এখানে রিপেয়ারের জন্য কাজে লাগে। আপনারা অনেক সময় প্রশ্ন করেন এই সেলার ফ্লোর যদি ইরোড করে এই অপারেশন করা হয় তখন এটা কিভাবে ইয়ে হয়, রিপেয়ার করা হয়। তখন আমরা এটাকে এই নেজাল সেপ্টামের যে বোনস, সেই বোনস এবং এদিকের যে ফ্যাট ফাসালাটা, এগুলো দিয়ে আমরা
রিপেয়ার করি যদি সিএসএফ লিক পার অপারেটিভ থাকে। সো এই পেশেন্ট আমাদের কাছে কিভাবে আসছে? এই পেশেন্ট আমাদের কাছে আসছে এরকম প্রেজেন্টেশন তো আছেই, প্লাস হচ্ছে তার বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, সে চোখের দুই পাশে দেখে না, এইরকম একটা কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসছে। তখন আমরা তার অপারেশন করে দেওয়া হয়েছে। এই পেশেন্টগুলোর কিভাবে অপারেশন করা হয় এটা আর একটা ভিডিও দেখাই আপনাদেরকে। আহ, এইটার এখন যে ভিডিওটা দেখাবো এটা একটা ক্লাইভাল কর্ডোমার একটা বিশাল বড় একটা ক্লাইভাল কর্ডোমার ভিডিও আপনারা দেখতে পাবেন। ইট ইজ অলসো এ চ্যালেঞ্জিং অপারেশন। এটাও নাক দিয়ে করা হয়েছিল এই অপারেশনটা। ভিডিওটা যদি রান না করে আমি সরাসরি আপনাদেরকে এখান থেকে দেখাই। ভিডিও সাউন্ড শোনা যাচ্ছে কিনা দেখুন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা টিউমার। হ্যাঁ, এটা ক্যাভার্নাস ক্যারোটিডকে পুশ করছে অ্যান্ট্রিওলি, এটা পোস্টেরোইথময়েডাল এয়ার সাইনাস, স্ফেনয়েড সাইনাস, এই পর্যন্ত এটার এক্সটেনশন হয়েছে বেজিলার আর্টারিকে পিছন দিকে পুশ করে গেছে। হ্যাঁ, তো টিউমারটা দেখেন ইন্টারনাল ক্যারোটিডকে এনকেস করেছে। স্যাজেটাল ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা টিউমার। করোনাল ভিউতে আপনি বুঝতে পারবেন। এটা আমরা সিটি স্ক্যান করে দেখেছি যে বনি ইরোশন কতটুকু আছে, তার এক্সটেন্সিভ ক্লাইভাল ইরোশন, স্ফেনয়েড সেলার ফ্লোর ইরোশন আছে। সো ইটস এ ক্লাইভাল কর্ডোমা টাইপ 3, সর্বোচ্চ টাইপ। এটাকে নাক দিয়ে অ্যাপ্রোচ করা হয়েছে। দিস ইজ ইনফিরিয়র টার্মিনেট, দিস ইজ দ্য নেজাল সেপ্টাম, দিস ইজ দ্য মিডিল টার্মিনেট, দিস ইজ দ্য নেজাল সেপ্টাম। এবং এই ধরনের ক্ষেত্রে মিডিল টার্বিনেক্টমি করা হয় এবং বায়োল্যাটারাল এই ক্ষেত্রে বায়োল্যাটারাল ইনফ্লো টার্বিনেক্টমি করা হয়েছিল, কারণ দেখেন যে এই যে টিউমার, এই টিউমারকে রিচ করতে গেলে ইনফ্লো টার্বিনেটটা তার অনেক বড়। এই জন্য বায়োল্যাটারাল ইনফ্লো টার্বিনেক্টমি করে টিউমারে যে লোয়ার পোর্শনকে আমরা যাতে ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারি এই জন্য এটা করা হয়েছে। বায়োল্যাটারাল ইনফিরিয়র টার্বিনেক্টমি করা হচ্ছে অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে যে আমাদের ভাস্কুলারাইজড নেজোসেপ্টাল ফ্ল্যাপ, এই ফ্ল্যাপগুলো নেওয়া হয় যে রিকনস্ট্রাকশনটা যাতে সেলার ফ্লোর রিকনস্ট্রাকশন, স্কাল বেস রিকনস্ট্রাকশন যাতে ভালোভাবে করা যায় এই জন্য। তো এরপরে আমরা হচ্ছে যে যে বনি নেজাল সেপ্টাম এবং কার্টিলেজিনাস পার্ট অফ দ্য নেজাল সেপ্টামের মাঝখানে ইনসিশন দেওয়া হচ্ছে এবং অপোজিট সাইডের যে নেজাল সেপ্টাম সেটাকেও প্রিজার্ভ করা হচ্ছে সেলার রিকনস্ট্রাকশনের জন্য, পরবর্তীতে এটা কাজে লাগে। এবং আমরা কিন্তু অলরেডি টিউমারে রিচ করছি, দিস ইজ দ্য টিউমার অ্যাকচুয়ালি। এই কালো কালো যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা স্ফেনোপ্যালেটান আর্টারি, যে আর্টারিটা এই টিউমারটাকে সাপ্লাই দিচ্ছিল, ওই আর্টারিটাকে কোয়াগুলেট করে দেওয়া হলো টু রিডিউস দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য টিউমার। স্ফেনয়েড টেরিগয়েড যে ওয়েজ, এটাকে ড্রিল করা হচ্ছে কারণ আমাদের ক্যাভার্নাস সাইনাস পর্যন্ত রিচ করতে হবে, এই জন্য টেরিগয়েড ওয়েজটা ড্রিল করা হচ্ছে এই পর্যায়ে। এরপর হচ্ছে যে এটা টিউমার, এই টিউমারটা সাকেবল ছিল বাট ইট ওয়াজ হাইলি ভাস্কুলার এন্ড দিস ইজ দ্য ক্যারোটিড আর্টারি, ইউ সি দ্য দিস ইজ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দিস ইজ দ্য optic nerve impression, optic nerve impression.
and this is the carotid artery. You see the internal carotid artery on the right side, আর ওইদিকেও আমরা on the left side internal carotid artery laterally আমরা টিউমারের এক্সটেনশন ছিল. This is the clival chordoma. Chordoma দেখেন সাকেবল হয় এবং moderately vascular হয়, but it has enormous bony erosion and extensive extension towards the brainstem, frontal lobe, cellular floor, hypothalamus. It was extensive. এদিকে দেখেন, this is the internal carotid artery and this is another internal carotid artery. এটা দেখেন, this is the internal carotid artery on the left side. এই যে internal carotid artery আমরা দেখতে পাচ্ছি পুরোটাই নেকেড হয়ে গেছে কিন্তু internal carotid artery. ওকে, দেখতে পাচ্ছ এই যে এটা পুরোটাই internal carotid artery. আমরা এখন ল্যাটারাল টু ইন্টারনাল ক্যারোটিড যে কিছু ক্যারোটিডের সাথে টিউমার লাগানো ছিল ওইটাও নিয়ে আসা হচ্ছে, সো দ্যাট রিকারেন্সটা যাতে না হয়. দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রিকারেন্স. কারণ ক্লাইভাল কর্ডোমা আপনারা জানেন যে হাইলি, যে কোনো কর্ডোমা, ক্লাইভাল কর্ডোমা, স্যাক্রাল কর্ডোমা, লোকালি মেলিগনেন্ট টিউমার, হাইলি রিকারেন্স রেট. সো এক্সটেন্সিভ সার্জারি ইজ দ্য mainstay of treatment, and there is no postoperative role of radiotherapy or chemotherapy. Only proton beam radiotherapy we can adopt, but it is very expensive and not available in our country. ওকে, এটা পোস্ট অপারেটিভ. আমরা টোটাল টিউমারটাই যেটা মানে ভিজুয়ালাইজেশন ছিল সেটা সম্পূর্ণটাই রিমুভ করা হয়েছে, and post operative patient condition was stable. This is the post operative video of that patient, and I took the video with the kind permission of the patient, only for academic purpose. There was patient was preoperatively blind, and there was third nerve palsy preoperatively on the left side. This patient came to us from Mymensingh. Okay, and this is another case of clival chordoma again, and this is a case of pituitary macroadenoma. You see the pituitary macroadenoma, contrast enhancing tumor, and এটা আরেকটা পিটুইটারি টিউমারের অপারেশনের ভিডিও, আমার মনে হয় আমরা স্কিপ করি. এটা আরেকটা অপারেশন, আপনারা দেখেন যে টেন্টোরিয়াল মেনিনজিওমা, এটা রিকারেন্ট টেন্টোরিয়াল মেনিনজিওমা, এটা আবার উপরের দিকে এক্সটেনশন ছিল. এটাকে বোধ মাইক্রোস্কোপিক এবং এন্ডোস্কোপিক ভিউতে এটা করা হয়েছে. Both microscopy and endoscopy was used in that case, in this case. Okay, skip করি. So এখানে কিছু আমরা এখন দেখব কিছু ইনফেকশনের কেস. দেখেন এটা হলো সেরিব্রাল অ্যাবসেস. অনেক সময় আমাদের কাছে কিছু পেশেন্ট আসে, যেমন কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ এর বাচ্চা, ওই পেশেন্টগুলো অনেক সময় আমাদের কাছে আসে হচ্ছে ব্রেইন অ্যাবসেস নিয়ে, বা অনেক সময় সিএসওএম যাদের থাকে, ক্রনিক সাপোর্টিভ অর্ডাইটিস মিডিয়া, আপনারা জানেন এটার একটা কমপ্লিকেশন কি, ব্রেইন অ্যাবসেস. সো ব্রেইন অ্যাবসেসটা দেখতে কেমন হয়, এই যে এরকম ব্রেইনের মধ্যে একটা স্মুথ thin contrast enhancing lesion with central necrosis.
সেন্ট্রাল নেক্রোসিস দেখেন, এটা খুব কন্ট্রাস্ট এনহ্যান্সিং একটা স্মুথ লিশন উইথ সেন্ট্রাল নেক্রোসিস। আচ্ছা, স্পাইন নিয়ে আমরা আরেকটা লেকচার নিব। স্পাইনের উপরে আজকে আর আমরা ডিসকাশনে যাব না। স্পাইন নিয়ে আমরা যেদিন লেকচার নিব সেদিন আমরা পটস ডিজিজ, স্পাইনাল টিউমার দেখতে কেমন হয়, পিএলআইডি দেখতে কেমন হয়, তারপরে হচ্ছে সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস দেখতে কেমন হয়, কম্প্রেশন ফ্র্যাকচার দেখতে কেমন হয়, টিবি দেখতে কেমন হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার মনে হয় আজকে আমরা নিউরো ইমেজিং রিলেটেড, ব্রেইনের নিউরো ইমেজিং ফর দ্য বিগিনার্স এটা জানলাম, এবং এই রিলেটেড কিছু প্যাথোলজি আমরা দেখতে পেলাম, এবং আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা সিটি স্ক্যানটা রিড করব, কিভাবে আমরা এমআরআইটা রিড করব, কিভাবে আমরা স্ট্রোকের পেশেন্টকে ইনভেস্টিগেশন করাবো, কিভাবে আমরা হচ্ছে টিউমার গুলোকে অ্যাপ্রোচ করব। সো এই রিলেটেড আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে করতে পারেন। আমি আপনাদের আর 10 মিনিট আমরা কিছু প্রশ্ন ডিসকাশন করে আমরা শেষ করব। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করলে আমি সেগুলোর ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন? ডক্টর বেনজির বেলাল আপনি প্রশ্ন করেছেন যে ভাইয়া ভিডিওটা গ্রুপে সেভ রাখবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ সেভ রাখবো, কোনো সমস্যা নেই। একজন আনসার দিয়েছেন ডক্টর আশিকুর রহমান, ওটা পিটুইটারি এসওএল বলেছেন। থ্যাংক ইউ, আপনার আনসারটা রাইট হয়েছে। আমার একটা কুইজ ছিল, পিকে সাহা উনি জাইজাটিজম আনসার দিয়েছেন এক্স্যাক্টলি। আরেকটা প্রশ্ন আপনারা করেছেন ডক্টর দিন ইসলাম। আমার একটা প্রশ্ন ছিল, আপনি সাবএক্টর হিমোরেজ আনসার দিয়েছেন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে বলতে হবে যে আপনারা আমাদের লেকচারটা খুব ভালো করে শুনেছেন, এজন্য ভালো করে আনসার দিতে পেরেছেন। এই জন্য আমি বলবো যে আজকের লেকচারটা হয়তো বা আপনাদের কাজে লাগবে অদূর ভবিষ্যতেও। প্রিয়া উনি আনসার করেছিলেন এমআরআই, বাট ইট ওয়াজ নট এমআরআই, ইট ওয়াজ সিটি স্ক্যান। দিন ইসলাম উনি আনসার করেছিলেন এটা ডিফিউজ ক্লাসিফিকেশন, ইট ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। আর তাসনিম শাখাওয়াত আপনার একটা প্রশ্ন ছিল হেড ইনজুরি এবং স্ট্রোক নিয়ে, আশা করি আপনি উত্তরটি পেয়েছিলেন ইন দ্যাট টাইম। এম আর সোহেল আপনি ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভে অংশগ্রহণ করার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, এবং আমাদের যে মাস্টার ফিজিশিয়ান কোর্স অন জিপি এই কোর্সে আপনারা যদি ভর্তি হন, আমি আশা করব যে এরকম অনেকগুলো যে ইম্পর্টেন্ট যে বিষয় আমাদের জানা দরকার আপনারা এর মাধ্যমে জানতে পারবেন। দিন ইসলাম আরেকটি প্রশ্ন করেছেন, হিমোরেজিক স্ট্রোকে কখন সার্জারি করা হয়? হিমোরেজিক স্ট্রোকে আমরা ম্যাক্সিমাম পেশেন্টেরই আসলে সার্জারির কোনো দরকার হয় না, স্পন্টেনিয়াসলি ভালো হয়। তবে যাদের রেইজড আইসিপি থাকে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার অনেক বেশি থাকে, যেটা মেনিটল বা আদার্স মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে এটা হয় না মিটিগেট, তখন আমরা এটাকে সার্জিক্যাল একটা অপশন হিসাবে, রেইজড আইসিপির ম্যানেজমেন্টের অপশন হিসাবে আমরা সার্জারিতে যাই। অনেক সময় আমরা দেখা যায় যে হিমাটোমাটা বের না করে শুধু ডিকম্প্রেসিভ ক্রেনিকটমি করেও রাখি, আর হিমাটোমা ইভাকুয়েশনও করা হয়। তবে হিমোরেজিক স্ট্রোক আগেই বলে রাখি, যাদের কোমরবিডিটি থাকে, হেমাটোমা অনেক বেশি থাকে, আসলে মরবিডিটি অনেক বেশি থাকে যাদের জিসিএস লেস দেন 8 থাকে। তবে আবার অনেকেরই সার্জিক্যাল আউটকাম অনেক ভালো হয় যাদের জিসিএস ভালো থাকে, যাদের হচ্ছে হিমাটোমা লোবার কন্ডিশনে থাকে, ইয়াং পেশেন্টদের আপনার অপারেশনের আউটকাম ভালো, এবং যাদের সারফেসে, ব্রেন সারফেসের কাছে হিমাটোমাটা থাকে তাদের হচ্ছে যে এটার আউটকাম ভালো হয়, এবং উইদিন 24 আওয়ার এর মধ্যে যদি অপারেশন করা হয় তাহলে আউটকাম ভালো হয়, যদি এটা রেজড আইসিপি ফিচার থাকে।
ইন্ডিকেশন অফ সার্জারি আমি আপনাদের বলে দিলাম। ডক্টর সোহেল, আপনি বলেছেন, অনেক উপকৃত হলাম, ধন্যবাদ আপনাকে। আরো কারো কোনো কোশ্চেন থাকলে আমরা সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব, না হলে আমরা আজকের মতো এখানে শেষ করব। আরেকদিন ইনশাল্লাহ আমরা নিউরো ইমেজিং অন স্পাইন এটা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। তো অসংখ্য ধন্যবাদ সম্মানিত চিকিৎসকবৃন্দ আমাদের সাথে এই দীর্ঘক্ষণ একটি লাইভে থাকার জন্য। আসলে নিউরো ইমেজিং ফর দ্য বিগিনার যেহেতু এটা কঠিন একটা বিষয়, আমি চেষ্টা করলাম খুব সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করার জন্য। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করবেন, ভিডিওর কমেন্টে। আমি চেষ্টা করব যে কমেন্টে আপনাদেরকে আনসার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি আমি ডেডিকেট করতে চাই যে যাদের কাছে আমি আসলে এই নিউরো ইমেজিং শিখেছি, আমাদের সম্মানিত প্রফেসর স্যার এবং ম্যাডামরা। আমি নিউরোলজির অনেক স্যারের কাছে কৃতজ্ঞ থাকবো যাদের কাছে আমি ইমেজিং শিখেছি, এবং অবভিয়াসলি আমাদের নিউরো সার্জারির যে সকল প্রফেসর স্যাররা যাদেরকে আমাদেরকে হাতে ধরিয়ে এই ইমেজিং গুলো শিখিয়েছেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে আমরা শিখতে পেরেছি। সো আপনারাও এগুলো যদি ফলো করেন, প্রথম দিকে একটু জটিল মনে হলেও আপনারা একসময় এগুলো রপ্ত করতে পারবেন। তবে নিউরো ইমেজিং এর ভালোভাবে রপ্ত করার একটা মন্ত্র হচ্ছে যে আপনাকে অনেক বেশি সিটি স্ক্যান দেখতে হবে, রিড করতে হবে এবং এমআরআই দেখতে হবে। যত বেশি আপনি দেখবেন তত বেশি আপনি ডায়াগনোসিস করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে থাকার জন্য। আসসালামু আলাইকুম।